আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি ফিজিক্স ভেক্টরের আরও একটি লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের 4 নম্বর লেকচার। এর আগে আমরা 3টা লেকচার কমপ্লিট করছি। তো 4 নম্বর লেকচারে আমরা যেটা করি নর্মালি, যে আগের লেকচারে আমাদের যে হোমওয়ার্কটা আছে এই হোমওয়ার্কটা সলভ দিয়ে আমরা হলো নতুন লেকচারটা শুরু করি। তো চলো আমরা হলো হোমওয়ার্কটা সলভ করি। তার আগে আমি আশা করতেছি যে তোমরা হলো মোটামুটি যারা গত ক্লাসটা দেখছো, দেখে কমপ্লিট করছো, সবাই নিজেরা হোমওয়ার্কটা ট্রাই করছো। তো যাদের হয়েছে তারা হলো উত্তরটা একটু মিলাই নাও, দেখো আমরা সেম প্রসেসে করি কিনা বা অন্য কোনো নতুন প্রসেস শিখতে পারো কিনা। আর যারা হলো অনেকবার ট্রাই করেও মিলাইতে পারো নাই, তারা হলো দেখো তাদের জন্যই হলো সলভ করে দিচ্ছি। আর যারা একবারই করো নাই তাদের জন্য কিন্তু এই সলভটা আমরা দিচ্ছি না। তো এইখানে বলছে যে এফ মানের একটি বলকে দুইটি উপাংশে বিশ্লেষণ করলে, তার মানে এফ মানের একটা বল, সেটাকে আমরা দুইটি উপাংশে কি করব, বিশ্লেষণ করব। তো এফ মানের একটা বলকে আমরা যদি দুইটি উপাংশে বিশ্লেষণ করি, তাহলে একটি উপাংশ যদি বলটির মানের সমান হয়, হ্যাঁ একটা উপাংশ একদম বলের মানের সমান এবং এর সাথে সমকোণ উৎপন্ন করে, তবে অপর উপাংশটির মান ও দিক নির্ণয় করো। তাহলে জিনিসটা দেখো কেমন, জিনিসটা দেখো আমাদের কাছে দুইটা হলো বল আছে, আমাদের কাছে দুইটা একটা বল আছে। সো এই বলটা যদি আমরা বলি এফ বল, এটা হলো আমাদের এফ বল। সো এই এফ বলটাকে আমরা দুইটা উপাংশে বিভাজন করতে পারি, ঠিক আছে? আমরা এটাকে দুইটা উপাংশে বিভাজন করতে পারি। ধরো এইটা একটা উপাংশ বিভাজন, সরি মানে একটার সাথে লম্ব হবে। সো আমরা আবার একটু দেখি। তো আমাদের ধরো এইটা একটা বল, এফ বল, ঠিক আছে? এটাকে আমাকে বলছে দুইটা উপাংশে বিভাজন করতে। কয়টা উপাংশে? দুইটা উপাংশে বিভাজন করতে। সো দুইটা উপাংশে বিভাজন করলে করতে গিয়ে একটা আমাকে ইনফরমেশন দিয়ে দিছে যে একটার সাথে হয় লম্ব, একটা সমান এবং তার সাথে লম্ব, আর বলছে অপর উপাংশটি কত। সো এখানে যে এই সাইডে আরেকটা উপাংশ থাকবে, সেই উপাংশ কত এটা হলো আমাকে বের করতে বলছে, ঠিক আছে? কোশ্চেনটা আমরা আবার একটু দেখি। অ্যাপ মানের একটি বলকে দুইটি উপাংশে বিশ্লেষণ করছে। সো এটা হলো অ্যাপ মানের একটা বল, তাকে হলো দুইটি উপাংশে বিশ্লেষণ করলে একটি উপাংশ যদি বলটির সমমানের হয়। সো একটা উপাংশ হলো বলের সমমানের, একদম বলের সাথে মান সমান, এবং এটা হলো বলের সাথে কত ডিগ্রি কোণে আছে? 90 ডিগ্রি কোণে আছে। বলছে বলটি সমমানের হয় এবং এর সাথে সমকোণ উৎপন্ন করে, তবে অপর উপাংশটির মান এবং দিক নির্ণয় করো। তাহলে আমার মেনলি এই যে উপাংশটা আছে, ধরো আমরা এটা বললাম পি উপাংশ, এটা হলো একদম অ্যাপের সমান, আর একটা হলো কিউ। সো আমাকে বলছে এই কিউ উপাংশের মান নির্ণয় করতে, কিউ উপাংশের মান নির্ণয় করতে। আচ্ছা, তাহলে এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এটাকে আমরা অনেকভাবে সলভ করতে পারি, আমরা অনেকভাবে হলো সলভ করতে পারি। সো আমরা একদম সিম্পল ওয়েতে যাই। গত ক্লাসে আমরা সেম একটা ম্যাথ ডিটেলসে করছিলাম, আমরা এখন একটু সিম্পল ওয়েতে যাই। আচ্ছা বলো তো, এইটা আর এই যে উপাংশটা, এটা কি সেম ডিরেকশন হবে না? এই উপাংশের দিক হবে এইটা, এই উপাংশের দিক হবে এইটা। তাহলে এইটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি না, পিটাকে? তাহলে এখানে কত হয়? এফ। কত হয় এটা? এফ। সো এইটা যদি এফ হয় আর এইটার মান কত? এইটার মানও বলছে এফ, সমমানের হয়। তাহলে এখানে কত হবে বলো তো? যদি এরকম হয় এখানে কত হবে? আমার কিউটা বের করতে হবে। তাহলে কিউ কত? এখানে কিউ স্কোয়ার, পিথাগোরাস অ্যাপ্লাই করা যায় না, ইকুয়াল টু এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, বা আমরা কি বলতে পারি, কিউ ইকুয়াল টু রুট ওভার এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, বা আমাদের এখানে হয় কিউ ইকুয়াল টু 2f স্কোয়ার। অথবা আমরা এখানে যেটা লিখতে পারি, তাহলে আমাদের এটা কি হয়, এফ রুট টু, এফ রুট টু। তাহলে এটাই হলো আমার অপর উপাংশের মান, ঠিক আছে? এটা হলো আমার অপর উপাংশের মান। বলছে মান ও দিক নির্ণয় করা। আচ্ছা তাহলে এটা হলো মান, এটা হলো কিউ উপাংশের মান। তাহলে আমরা জাস্ট ভ্যালুটা নির্ণয় করলাম, মান। এখন আমরা যদি দিক নির্ণয় করতে যাই, তাহলে দিকটা কি হবে? ধর আমরা এইদিকে দিক নির্ণয় করি। সো দিকটা কি হবে? খুব সিম্পল, দিক অপর উপাংশের দিক, তার মানে সেই উপাংশটা তোমার এফ এর সাথে কত কোণ তৈরি করছে সেটা আমাকে বের করতে হবে। তো ধরো আমরা ধরলাম এটা হলো এফ এর সাথে থিতা কোণ তৈরি করছে। তাহলে আমরা যদি এখানে টেন থিতা লিখি, টেন থিতা, টেন থিতা ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি। সো এটা লম্ব কত? এফ। ভূমি কত? ভূমিও এফ। সো থিতার মান কত হবে? টেন থিতা হয় 1, এবং আমরা জানি টেন 45 ডিগ্রির মান 1। সো থিতার মান হবে 45 ডিগ্রি। থিতার মান কত হবে? 45 ডিগ্রি। তাহলে এটা হলো আমাদের আনসার। আমরা মান এবং দিক নির্ণয় করে ফেলছি। এটাকে তুমি অন্য অনেকভাবে করতে পারো, অন্য অনেকভাবে করতে পারো, এখানে উপাংশ ধরে করতে পারো, বাট আমরা একদম সিম্পল ওয়ে যেটা, সেই ওয়েটা দিয়ে করার ট্রাই করছি, ঠিক আছে? তাহলে বলো কে কে হলো আমাদের মতো করে করছো আর কে কে হলো অন্যভাবে করছো। যেভাবেই করো আনসার অবশ্যই সেম আসবে। তো চলো আমরা আজকে কি কি পড়বো এটা একটু দেখি। তো গত ক্লাসে আমাদের বেশ কিছু জিনিস পড়ার কথা ছিল, বাট আমরা
পড়তে পারি নাই, সেটা হলো আমরা যে এই জিনিসটা পড়তে পারি নাই সেটা হলো এই যে ভেক্টরের উপাংশের ব্যবহার। তো উপাংশের কিছু ব্যবহার আছে যেটা খুব ইন্টারেস্টিং, খুব মজার। এই জিনিসটা হলো আমরা আজকে পড়বো ইনশাল্লাহ। আর এরপর আমরা পড়বো একাধিক ভেক্টর যদি থাকে সেখান থেকে কিভাবে আমাদের হলো লব্ধি নির্ণয় করা যায়। একাধিক ভেক্টর থাকলে আমরা, মানে একাধিক বলতে এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে, আমরা দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয়ের পদ্ধতি শিখছি, সেটা সামান্তরিক সূত্র দিয়ে। মোস্ট অফ দা যে ফর্মুলা আমরা ইউজ করি সেটা হলো দুইটা ভেক্টরের ক্ষেত্রে সামান্তরিক সূত্র ইউজ করি। আর বহুভুজ সূত্র আমরা দেখছি, এটা হলো অনেকগুলো থাকলে। কিন্তু এই ছাড়া উপাংশ ব্যবহার করে কিভাবে হলো আমরা একাধিক ভেক্টরের লব্ধি নির্ণয় করতে পারি, সেটা দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, চারটা হইতে পারে। জাস্ট উপাংশ ব্যবহার করে আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেই জিনিসটা হলো আমরা আজকে দেখবো, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। এইটা ইউজ করলে তোমার অন্য সবগুলা থেকে খুব সহজেই তুমি ম্যাথ করে ফেলতে পারো। আমরা একদম প্রসেস এবং ম্যাথ সবই আজকে দেখবো ইনশাল্লাহ। অ্যান্ড শেষে হলো ত্রিমাত্রিক আয়তাকার বিস্তারে ভেক্টর বিভাজন। সো ত্রিমাত্রিক আয়তাকার বিস্তারে ভেক্টরটাকে আমরা আসলে কিভাবে বিভাজন নিয়ে চিন্তা করব, এটা অলরেডি আমরা মানে আগেও আলোচনা করে আসছি। জাস্ট আজকে এই টপিকটার সাথে আগের পড়াগুলোর কিভাবে লিঙ্ক আপ করতে হয় এটা তোমাদের শেখাবো। এরপর অ্যাজ ইউজুয়াল আমরা যা করি, আমরা যতগুলো টপিক পড়ি সবগুলো টপিক রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা আজকের ক্লাসে সলভ করে দেবো, ঠিক আছে? তো চলো আমরা কথা না বাড়ায় শুরু করি। আজকে হলো আমরা একদম শুরুতে ভেক্টর উপাংশের কিছু ব্যবহার আছে, এই ভেক্টর উপাংশের ব্যবহারগুলো দেখে ফেলি। তো প্রথম যে ব্যবহারটা, এটা হলো লন রোলার। তো এই লন রোলার এটা মানে দেখি নাই এরকম মনে হয় না কেউ আছে, এটা দেখি নাই এরকম মনে হয় না কেউ আছে। তুমি বাস্তবে না দেখলো টিভিতে দেখছো, বাস্তব টিভি কোথাও না দেখলেও আজকে এই যে ক্লাসে দেখে ফেলতেছো, ঠিক আছে? তোরা বাস্তবেও জীবনের চোখের সামনে দেখো নাই, কোনোদিন টিভিতেও দেখো নাই। এরকমও যদি হয় তোমার জন্য ভাইয়া হলো আজকে এটা নিয়ে আসছি, সো ক্লাসে দেখে ফেলতেছো। এই লন রোলারের ইউজ তোমরা কোথায় দেখছো? মোস্ট অফ দ্য ইউজ এটা হলো ক্রিকেট পিচে। এই যে যারা ক্রিকেট খেলা দেখো, এই যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সিরিজ চলতেছে, সো যারা দেখো তুমি দেখবা যে এই পিচের মধ্যে পিচ সমান করার জন্য এই লন রোলারটা দেয়। তো এখানে মোস্ট অফ দ্য পিকচারে আমরা দেখতেছি যে লন রোলারকে আমার কি করতেছে, ঠেলতেছে। মোস্ট অফ দ্য পিকচারে লন রোলারটাকে হলো ঠেলতেছে, ঠিক আছে? তো লন রোলারের কাজ কি আসলে, এটা আমরা বলছি যে লন রোলার এটা কি? লন রোলার হচ্ছে এক প্রকারের যন্ত্র। এটা এক প্রকারের কি যন্ত্র, যেটি দিয়ে খেলার মাঠের মাটি সমতল করা হয়। মানে এটা দিয়ে যখন তুমি ঠেলবা, এটা মাটির উপর একটা প্রেসার প্রয়োগ করে, এতে হলো মাটিটা সমান হয়ে যায়, এবড়ো থেবড়ো মাটি সমান হয়ে যায়। তারা আমরা ক্রিকেট খেলি, আমরা জানি যদি পিচ ঠিক না হয়, তুমি বল করলা, দেখবে যে তুমি চাইতেছো বল যাবে একদিকে, সুইং করবে একদিকে, বল সুইং করতেছো অন্যদিকে। ওই যে কিসে, মাটি যে খাদ আছে এখানে, যে এবড়ো থেবড়ো একটা মানে শেপ আছে মাটির আমাদের ফিল্ডে, আমাদের পিচে, সেই এবড়ো থেবড়ো শেপের কারণে দেখা যাচ্ছে আমরা যেদিকে চাচ্ছি সেই দিকে বলটা হলো যাচ্ছে না, অন্যদিকে চলে যাইতেছে, ঠিক আছে? সো এইরকম পিচকে হলো সমান করার জন্য কি ইউজ করা হয়? লন রোলার। তো এই লন রোলার এটা হলো একটা ভারী বস্তু, এটা হলো হাত দিয়ে টেনে বা ঠেলে সামনে পিছনে নেওয়া যায়। তো মোস্ট অফ দ্য কেস আরও একটা কোশ্চেন আমরা এই লন রোলার থেকে ফেস করব, সেটা হলো যে এটা টানার চেয়ে ঠেলা কঠিন। তাহলে লন রোলার এটা পুশের চেয়ে পুলের ক্ষেত্রে কোনটা কঠিন, এটা আমাদের এই জায়গা থেকে বের করতে বলবে। তো আমরা আস্তে আস্তে দেখবো। তাহলে লন রোলার এই জিনিসটা সম্পর্কে সবার আইডিয়া হয়েছে কিনা? লন রোলার এটা কি সবাই আমরা চিনছি কিনা? দেখো গাছ সমান করার জন্য, মাটি সমতল করার জন্য এটা ইউজ করা হইতেছে। তো এখন এই লন রোলার এটা হলো ঠেলার চেয়ে টানা সোজা। তাইলে ঠেলার চেয়ে টানা সোজা, এটা আমরা একটু প্রমাণ করে দেখব। এখন তুমি দেখো, ধরো এইটা একটা লন রোলার, আমরা এটাকে ঠেলতেছি, আমরা ঠেলার ক্ষেত্রে চিন্তা করতেছি। লন রোলারের সাথে তুমি আরো একটা জিনিসকে কম্পেয়ার করতে পারো, সেটা হলো ট্রলি ব্যাগ। আমরা সবাই ইউজ করছি না? বলো, এইটা দেখি নাই, এইটা ইউজ করি নাই এরকম মনে হয় না কেউ আছে? ট্রলি ব্যাগ আমরা সবাই ইউজ করছি, ইউজ করছি। সো এই যে ট্রলি ব্যাগে করে জামা কাপড় নিয়ে আসার সময় আমরা টেনে আনি, ঠিক আছে? আমরা টেনে আনি, কেন আমরা ঠেলে ঠেলে নিই না? কারণ টানতে আমাদের কাছে ইজি হয়, কষ্ট কম হয়। কিন্তু আমরা যদি ঠেলে নেই তাহলে আমাদের কষ্ট বেশি হবে, ঠেলে নিলে কি হবে, কষ্ট বেশি হবে। এই জন্য ঠেলার চেয়ে টানা সোজা, এবং আমরা না জেনেই কিন্তু টানি, ঠেলি না কিন্তু। তো চলো আমরা হলো একটু দেখি যে কেন ঠেলার চেয়ে টানা সোজা, আমরা ফিজিক্স দিয়ে দেখবো, ঠিক আছে? তো এখন আসো, ধরো এইটা একটা লন রোলার বা এইটা একটা ট্রলি ব্যাগ, চিন্তা করো। তাহলে এই যে গোল দাগটা দেখতেছি এটা একটা ট্রলি ব্যাগ, এই যে গোল দাগটা আমরা দেখতেছি এটা একটা হলো ট্রলি ব্যাগ, ঠিক আছে? তাহলে এটা একটা ট্রলি ব্যাগ, চিন্তা করো। এই যে এটা হলো একটা ট্রলি ব্যাগ, এটা একটা ট্রলি ব্যাগ, আমাদের মোটামুটি এরকম একটা ট্রলি ব্যাগ আছে। সো এটা একটা ট্রলি ব্যাগ। এখন
ফার্স্ট যেটা আমরা শিখবো, আমরা একদম 9-10 থেকে শিখে আসছি, এটার যে ওজন, বলো ভাই এটার যে ওজন সেটা কই ক্রিয়া করে? এটার ওজনটা হলো কোথায় ক্রিয়া করে? এটার ওজন একদম নিচের দিকে ক্রিয়া করে না? এটার ওজন একদম নিচের দিকে ক্রিয়া করে না? উলম্ব বরাবর নিচের দিকে, যেই কোনো বস্তুর ওজনই আসলে উলম্ব বরাবর নিচের দিকে ক্রিয়া করে। তাহলে আমরা বলতে পারি এটা ডাব্লিউটা হলো নিচের দিকে। এবার আসো, আমরা এটাকে কি করতেছি? ঠেলতেছি। আমরা এটাকে কি করতেছি? ঠেলতেছি। তাহলে আমরা যখন ঠেলি তখন আমরা যেই বলটা দেব, আমরা যখন ঠেলি আমরা তখন যে বলটা দেব সেই ফোর্সটা হলো এইদিকে হবে, এইদিকে। তাহলে এইদিকে ধর আমরা অ্যাপ পড়ছে তাকে ঠেলতেছি, এইদিকে অ্যাপ পড়ছে আমরা তাকে কি করতেছি? ঠেলতেছি। তাহলে আমরা যেহেতু তাকে অ্যাপ পড়ছে ঠেলতেছি, এই অ্যাপটা সবসময় থিতাটা হলো আনুভূমিকের সাথে কোণ, মনে রাখবা এই থিতা সবসময় আনুভূমিকের সাথে কোণ হবে, এটা অলওয়েজ আনুভূমিকের সাথে কোণ হবে, এটা হলো আনুভূমিকের সাথে কোণ, এই থিতা সবসময় আনুভূমিকের সাথে কোণ হবে। তাহলে এই যে থিতা আনুভূমিকের সাথে কোণ, তাহলে আমরা থিতা নিলাম, তাহলে অ্যাপের একটা উপাংশ আনুভূমিক উপাংশ হলো এফ কস থিতা, যেটা এখানে লিখলাম আমরা। আর অ্যাপের যে উলম্ব উপাংশ সেটা কি এখন উপরের দিকে কাজ করবে নাকি নিচের দিকে কাজ করবে? অবশ্যই নিচের দিকে, তাই না? কারণ উপাংশ হলো ভেক্টরের দুই পাশে কাজ করে, তাহলে এটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে। তাহলে নিচের দিকে কাজ করতেছে এফ সাইন থিতা। এবার যে যতগুলো বল আছে আমি সবগুলোকে একটা পয়েন্টে নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো? একটা পয়েন্টে, কারণ আমরা জানি বলকে সমান্তরালে, ভেক্টরকে সমান্তরালে প্রতিস্থাপন করা যায়, ভেক্টরকে সমান্তরালে প্রতিস্থাপন করা যায়। তাহলে এখানে নিচের দিকে আসছে ডাব্লিউ, নিচের দিকে কি আছে? ডাব্লিউ। আমরা দেখতেছি উলম্ব বরাবর, উলম্ব বরাবর তোমার আনুভূমিক বরাবর আছে এফ কস থিতা। উপাংশ বিভাজন করে ফেলা মানে এই বলের আর অস্তিত্ব নাই, উপাংশে বিভাজন করে ফেলা মানে সেই বলের আর অস্তিত্ব নাই, কারণ সেই বলকে ভেঙে চুরে আমরা দুই দিকে দুইজনের সাথে দিয়ে দিয়েছি, তার আর কোনো অস্তিত্ব নাই। আচ্ছা, আরও একটা জিনিস নিচের দিকে আছে, সেটা হলো এফ ওয়াই, এফ ওয়াই নিচের দিকে। তাহলে আমরা যদি বলি নিচের দিকে টোটাল ফোর্স, তাহলে এখানে নিচের দিকে টোটাল ফোর্স কত? নিচের দিকে টোটাল ফোর্স, টোটাল ফোর্স, তাহলে নিচের দিকে টোটাল ফোর্স কত ভাইয়া বলো তো? নিচের দিকে টোটাল ফোর্স হলো দুইটা, একটা এফ ওয়াই একটা ডাব্লিউ। তাহলে নিচের দিকে টোটাল ফোর্স এফ ওয়াই প্লাস ডাব্লিউ, নিচের দিকে টোটাল ফোর্স কি? এফ ওয়াই প্লাস ডাব্লিউ। আর তার মানে বস্তুটা যখন আমরা ঠেলতেছি তখন তার বাস্তবিক যে ওজন, সেই ওজন থেকেও বেশি ওজন আমাদের অনুভূত হবে। যখন আমরা ঠেলতেছি তখন বাস্তবে যেই ওজন তার থেকে বেশি ওজন অনুভূত হবে। কেন? কারণ দেখো ওজন কি বৃদ্ধি পাইছে, নিচের দিকে বল বৃদ্ধি পাইছে, তার মানে ঠেললে এটাকে ভারী লাগবে। এই জন্যই ক্রিকেট মাঠে বা মাটি সমতল করার জন্য এটাকে ঠেলা হয়। কেন ঠেলা হয়? এই যে একটু আগে আমরা ছবিতে দেখছি এটাকে ঠেলা হয়। তাহলে কেন ঠেলা হয়? এই যে আমরা ছবিতে দেখছি এটাকে ঠেলা হয়, তাহলে কেন ঠেলা হয়? কারণ যদি তুমি ঠেলো তাহলে সে নিচের দিকে, নিচের দিকে উলম্ব বরাবর নিচের দিকে বেশি ফোর্স দিবে, মানে মাটির উপর বেশি ফোর্স দিবে। মাটির উপর সে যত বেশি ফোর্স দিতে পারবে মাটি তত সমান হবে। লন রোলার আমরা ইউজ করি তো মাটি সমান করার জন্য, তাহলে এই জন্যই লন রোলারকে কি করা হয়? ঠেলা হয়, টানা হয় না, ঠেলা হয়। ঠিক আছে, এবার আসো, এইখানে ঠেললে কি হয়? এরকম নিচের দিকে ওজনটা বৃদ্ধি পায়, নিচের দিকে ওজনটা কি হয়? বৃদ্ধি পায়, কারণ তা আমরা যেই বলে ঠেলতেছি সেই বলের একটা উপাংশ নিচের দিকে ওজনের সাথে কাজ করে, তার মানে ওজনের সাথে কাজ করে ওজনকে কি করে? বৃদ্ধি করে। আর এই যে এফ কস থিতা, এই এফ কস থিতার কাজ কি? এফ কস থিতা হলো তাকে সামনের দিকে যাইতে সাহায্য করে। এফ কস থিতা কি করে? সামনের দিকে যাইতে সাহায্য করে, এটা হলো সামনের দিকে যেতে সাহায্য করে। এই এফ কস থিতা এটা হলো সামনের দিকে যেতে সাহায্য করে, সামনের দিকে যেতে সাহায্য করে। তাহলে এটা যে এই যে ঠেলার সাথে সাথে আমরা সামনে যাইতেছি, এই সামনে যাওয়ার জন্য এফ কস থিটা কাজ করে। তার মানে তুমি যেই এফ বল দিয়ে ঠেলতেছো এটার একটা অংশ তোমার সামনে যাইতে কাজ করতেছে, যাতে লন রোলারটা হলো সামনে চলে, আরেকটা অংশ কি করতেছে? ওজন বৃদ্ধি করতেছে। তাহলে সামনের দিকে যেতে সাহায্য করে। ক্লিয়ার? সামনের দিকে যেতে সাহায্য করে। তাহলে আমরা ঠেলারটা কি মোটামুটি বুঝতে পারছি? ঠেলারটা কি আমরা মোটামুটি বুঝতে পারছি? তাহলে এই এফ কস থিটা হলো সামনের দিকে যেতে সাহায্য করে। আর এফ নিচের দিকে যেটা এফ ওয়াই প্লাস ডাব্লিউ, এই এফ ওয়াই প্লাস ডাব্লিউ এটা কি করে? এফ ওয়াই প্লাস ডাব্লিউ এটা কি করে? এটা হলো ওজন বৃদ্ধি করে, এটা তার অ্যাকচুয়াল যে ওজন তার থেকে আরও ওজন বৃদ্ধি করে। তাহলে এটা হলো ওজন বৃদ্ধি করে, এটা হলো কি করে? ওজন বৃদ্ধি করে, ওজন বৃদ্ধি করে। ক্লিয়ার? এটা হলো ওজন বৃদ্ধি করে। বুঝতে পারছি আমরা? এবার আসো, এবার আসো আমরা দেখি টানার ক্ষেত্রে কি হয়। যখন আমরা এটাকে টানবো তখন কি হবে এটা আমরা দেখি। তাহলে তুমি যখন টানো, সিমিলারলি একটা লন রোলার আছে, আর আমরা জানি লন রোলারের ক্ষেত্রে কি হবে? লন রোলারের ওজন এটা হলো একদম নিচের দিকে কাজ করবে। সেম তুমি টানো বা ঠেলো যাই করে একটা বস্তু রাখলেই তার ওজন নিচের দিকে কাজ করবে।
নিচের দিকে কাজ করবে। এবার আমি এটা কি করতেছি, টানতেছি, আমি এটাকে কি করতেছি, টানতেছি। তাহলে আমি যখন ভাই এটাকে টানতেছি তখন আমরা এই যে ধরো হাতল ধরে উপরের দিকে টানতেছি। তুমি একটা ট্রলি ব্যাগ চিন্তা করো, তুমি একটা ট্রলি ব্যাগ চিন্তা করো, তুমি একটা ট্রলি ব্যাগ চিন্তা করো, এরকম একটা ট্রলি ব্যাগ তুমি হাতল ধরে উপরের দিকে টানতেছো, হাতল ধরে উপরের দিকে টানতেছো। তাহলে তুমি যখন এটাকে হাতল ধরে উপরের দিকে টানতেছো তার মানে তার ফোর্সটা হলো এরকম উপরের দিকে যাইতেছে, এবং তুমি এটার আনুভূমিকের সাথে থিতা কোণ ধরছো। আনুভূমিকের সাথে কি ধরছো, থিতা কোণ। তাহলে এইদিকে কি হবে, এইদিকে হবে এফ কস থিতা, আমার বাইরা আপুরা সবাই এটা জানে। আর এইদিকে কি হবে, এইদিকে হবে এফ সাইন থিতা, এদিকে কি হবে, এদিকে হবে এফ সাইন থিতা, এফ সাইন থিতা, তাই না? উলম্ব বরাবর এফ সাইন থিতা, আনুভূমিক বরাবর এফ কস থিতা। তাহলে ঠিক এই কাজটাই হয়েছে। আনুভূমিক বরাবর আমি একটা কোণ ধরছি থিতা, তাহলে আনুভূমিক বরাবর যেই উপাংশ সেটা কি এফ কস থিতা, উলম্ব বরাবর যে উপাংশ সেটা কি হয়েছে এফ সাইন থিতা। তাহলে এবার দেখো আমরা যদি এই সবগুলো পোর্সকে একটা পয়েন্টে নিয়ে আসি, আবারও বলি কেন আমি পয়েন্টে নিয়ে আসতে পারতেছি, কারণ ভেক্টরকে সমান্তরালে প্রতিস্থাপন করা যায়, মানে এবং দিকে সেম রেখে ভেক্টরকে কি করা যায়, সমান্তরালে প্রতিস্থাপন করা যায়। তাহলে মানে এবং দিকে সেম রেখে যেহেতু ভেক্টরকে আমরা সমান্তরালে প্রতিস্থাপন করতে পারতেছি, এই জন্য অনেকগুলো পোর্সকে আমরা কোন পয়েন্টে, একটা পয়েন্টে নিয়ে আসতে পারতেছি। ঠিক আছে, অনেকগুলো পোর্সকে আমরা একটা পয়েন্টে নিয়ে আসতে পারতেছি। তাহলে আমি যদি এই পয়েন্টে নিয়ে আসি, নিচের দিকে কাজ করতেছে ডাব্লিউ, এইদিকে কাজ করতেছে এফ কস থিতা, এখানেও এফ কস থিতার কাজ সেম, এখানেও এফ কস থিতার কাজ কি সেম, এখানেও এফ কস থিতার কাজ সেম। এফ কস থিতা এখানে কি করে, এফ কস থিতা হলো সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করে। এই যে আমি টেনে টেনে আসতেছি, পিছে পিছে আমার ট্রলি ব্যাগটা যে আমার সাথে সাথে সামনে আসতেছে, এইটাতে সাহায্য করে কে, এফ কস থিতা। ঠিক আছে, আর টানার ক্ষেত্রে কি হয়, এফ সাইন থিতা হলো উপরের দিকে কাজ করে, এফ সাইন থিতা। তাহলে অবশ্যই চিন্তা করো তুমি, ওজনটা বেশি, ওজনটা বেশি, ওজনের চেয়ে যদি এফ সাইন থিতা বেশি হইতো, ওজনের চেয়ে যদি এফ সাইন থিতা বেশি হইতো তাইলে কি হইতো বলো, ওজনের চেয়ে যদি এফ সাইন থিতা বেশি হইতো তাইলে কি হইতো, তাইলে যে জিনিসটা হইতো, তাইলে যে জিনিসটা হইতো, ট্রলি ব্যাগটা আর মাটির সাথে লেগে থাকতো না, ট্রলি ব্যাগটা আর মাটির সাথে কি হইতো না, লেগে থাকতো না। ওজনের চেয়ে যদি এফ সাইন থিতা বেশি হইতো তাহলে ট্রলি ব্যাগটা কি মাটির সাথে লেগে থাকতো না, কি এটা শূন্যে বাসতো, শূন্যে বাসতো, তাই না? যেটা বেশি সেদিকেই তো বস্তুটা থাকবে, যেদিকে বেশি সেদিকেই তো বস্তুটা থাকবে, তাই না? তাহলে এবার তুমি তোমার কমন সেন্স দিয়ে চিন্তা করো, যখন তুমি একটা ট্রলি ব্যাগ নিয়ে হেঁটে যাইতেছো, সেই ট্রলি ব্যাগটা কি মাটির সাথে লেগে থাকে না, মাটির সাথে স্পর্শরত অবস্থায় তো থাকে নাকি, মাটির সাথে স্পর্শরত অবস্থায় তো থাকে, টাচড অবস্থায় থাকে। তাহলে এই যে মাটির সাথে টাচ করে আছে, তার মানে কি, তার মানে এফ সাইন থিতা থেকে নিচে ডাব্লিউটা বড়। ঠিক আছে, তাহলে টোটাল নেট ফোর্সটা কোন দিকে হবে, নিচের দিকে হবে। তাহলে লিখবা যেহেতু, সরি, সো লিখবা যে যেহেতু, যেহেতু এফ সাইন থিতা, এফ সাইন থিতা থেকে ডাব্লিউ বড়, তাহলে নেট ফোর্স এই বিন্দুতে নেট ফোর্স কি হবে, নিচের দিকে। তাহলে নিচের দিকে টোটাল ফোর্স, নিচের দিকে টোটাল ফোর্স, নিচের দিকে টোটাল ফোর্স, এটা কত হবে, এটা হবে ডাব্লিউ মাইনাস এফ সাইন থিতা। তাহলে বলো আগের থেকে ওজন কি বাড়ছে নাকি কমছে? আগে আমরা বলছি ওজন বৃদ্ধি করে, এখন বলো ওজন কি বৃদ্ধি করছে নাকি হ্রাস করছে ঠেলার ক্ষেত্রে? তাহলে টানার ক্ষেত্রে হলো ওজন বৃদ্ধি করছে, ঠেলার ক্ষেত্রে ওজন কি হয়েছে, হ্রাস করছে। ঠেলার ক্ষেত্রে ওজন কি হয়েছে, হ্রাস হয়েছে। তাহলে ওজন হ্রাস করে, তাহলে ওজন কি করে, ওজন হলো হ্রাস করে, ঠেলার ক্ষেত্রে ওজন হ্রাস করে, ঠেলার ক্ষেত্রে হলো ওজন হ্রাস করে। এই জন্য টানার চেয়ে কি সোজা, এই জন্য টানার চেয়ে সরি ঠেলার চেয়ে টানা সোজা, এই জন্য ঠেলার চেয়ে টানা সোজা, কারণ টানলে হলো নিচে ওজন কম অনুভূত হয়, আমার এটাকে বেশি মানে বেশি বল দিয়ে আনা লাগে না, একদম কম বল দিয়ে আমি এটাকে আনতে পারি। তাহলে এই যে ঠেলার চেয়ে টানা সোজা, এই জন্যই বলে। আর এই এফ কস থিটা যেটা, এই এফ কস থিটা যেটা, তার কাজ কি, সামনের দিকে নিয়ে যাও। তাহলে এটা টানার ক্ষেত্রেও সেম, ঠেলার ক্ষেত্রেও সেম। তাহলে সামনের দিকে নিয়ে যাও, তাহলে সামনের দিকে নিতে যেই বলটা কাজ করে সেটা হলো এফ কস থিটা, সামনের দিকে নিয়ে যাও। তাহলে লন রোলার, এটাকে আর কোনোদিন ভুলবা, এটা থেকে কিন্তু সৃজনশীল আসে, বোর্ডে কিন্তু এই টপিক থেকে সৃজনশীল আসে, বোর্ড এবং এমসিকিউ, সরি বোর্ড এবং অ্যাডমিশন দুই জায়গায় প্রচুর পরিমাণ এমসিকিউ আসে, এখান থেকে প্রচুর পরিমাণ এমসিকিউ আসে। আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করবো, তাই তো তোমাদের আইডিয়া হয়ে যাবে, এই এমসিকিউগুলো সলভ দেখলে তোমাদের আইডিয়া হয়ে যাবে যে আসলে, বা এমসিকিউ সিকিউ মানে এমসিকিউ সিকিউ, তারপর আমাদের যে গাণিতিক সমস্যাগুলো আছে এগুলো যখন আমরা করব, এগুলো করলেই বা তুমি বুঝতে পারবা যে এটা থেকে কি পরিমাণ কোশ্চেন আসে। ঠিক আছে, তো চলো আমরা একটা গাণিতিক সমস্যা করে আসি। সো আমরা একটা ম্যাথ দেখে আসি। তাহলে এখানে কি বলছে, এখানে বলছে একটি লন রোলারকে অ্যাপ বল প্রয়োগ করে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে টানা হলো, একবার টানা হয়েছে। তাহলে যেহেতু টানা হয়েছে তাহলে টানাটা আমরা এঁকে ফেলি। তাহলে এটা হলো ধরো আনুভূমিক আছে, এটা ভূমি, এটা হলো আনুভূমিক বরাবর, এটা হলো ভূমি। এখন আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে টানা হয়েছে, তাই না? সো এই আনুভূমিক তার সাথে হলো 30 ডিগ্রি কোণে অ্যাপ বলে টানা হয়েছে। ওকে,
ওকে, এটা হলো 30 ডিগ্রি কোণ, আর হলো এফ বলে এটাকে টানা হয়েছে, এফ বলে কি হয়েছে, টানা হয়েছে। ওকে, তারপর ঠেলা হলো, তারপর আবার সেম ভাবে ঠেলা হলো, তারপর আবার সেম ভাবে কি হয়েছে, ঠেলা হয়েছে। আচ্ছা আমরা দেখি যখন তুমি ঠেলতেছো তখন কি অবস্থা হয়। তাহলে তুমি যখন ঠেলতেছো এটা ধরো সেম আগের মতো আনুভূমিক অবস্থা আছে, আনুভূমিক অবস্থা আছে, এটা সেম আনুভূমিক অবস্থা আছে। এবার হলো তুমি কি করতেছো, ঠেলতেছো। তাহলে ঠেলা মানে কি, তুমি ফোর্সটা অ্যাপ্লাই করতেছো এই দিকে, তুমি ফোর্সটা অ্যাপ্লাই করতেছো এই দিকে, ঠিক আছে, তুমি ফোর্সটা অ্যাপ্লাই করতেছো এই দিকে। এখন বলছে এটাও আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে, এটাও আনুভূমিকের সাথে কত কোণ করে আছে, 30 ডিগ্রি কোণ করে আছে। এই যে তুমি ঠেলতেছো এটা আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে, 30 ডিগ্রি। এইখানে আমরা ধরি লন রোলারটা আছে আর কি, আমি একটা পয়েন্ট দিয়ে বুঝি এখানে লন রোলার আছে। এটা হলো দুইটা কথা, এটা হলো ফার্স্ট কেস, এটা হলো আমাদের ফার্স্ট কেস, এটা সেকেন্ড কেস, ঠিক আছে, এটা হলো সেকেন্ড কেস। এখন তোমাকে কি বলছে, এখন তোমাকে বলছে দুই ক্ষেত্রে লন রোলারটির আপাত ওজনের পার্থক্য 50 নিউটন হলে অ্যাপের মান নির্ণয় করো। তাহলে আপাত ওজন কি, আপাত ওজন কি এটা একটু আমরা দেখে আসি। আপাত ওজন, এই যে আমরা বলছি ওজন বৃদ্ধি করে ওজন হ্রাস করে, এইটা হলো আপাত ওজন, এইটাই কি, এইটা হলো আপাত ওজন, আপাত ওজন, আপাত ওজন, আর এইটাও আপাত ওজন। তাহলে এটা হলো ঠেলার ক্ষেত্রে, আগেরটা ছিল টানার ক্ষেত্রে, এটাই হলো আপাত ওজন। তাহলে আপাত ওজন মানে কি, আপাত ওজন, তাহলে এখানে আমরা যদি দেখি আপাত ওজন এটা হলো আমাদের কি ঠেলার ক্ষেত্রে। সো ঠেলার ক্ষেত্রে তুমি উপাংশে বিভাজন করে নিতে পারো, উপাংশে বিভাজন করে নিতে পারো। এইদিকে হবে তোমার কি, এইদিকে হবে, আর টানার ক্ষেত্রে হলো এইদিকে হবে। ওজনটা অলওয়েজ কোন দিকে কাজ করে, ওজনটা অলওয়েজ হলো নিচের দিকে কাজ করে, ওজনটা অলওয়েজ কোন দিকে কাজ করে, ওজনটা অলওয়েজ হলো নিচের দিকে কাজ করে, এই দিক বরাবর নিচে হলো ওজন। ওকে, সো এই দিক বরাবর নিচে হলো ওজন কাজ করে, এটার ক্ষেত্রে হলো এই দিক বরাবর নিচে ওজন কাজ করে। আচ্ছা এখন আসো আমরা যদি বলি যে এটা হলো ঠেলা আর এটা হলো টানার ক্ষেত্রে, তাহলে এইদিকে অ্যাপ কস থিটা থাকে, এটা নিয়ে আমার আপাতত কোনো কাজ নাই, আপাতত এটা নিয়ে আমার কোনো কাজ নাই। এইদিকে হলো আছে অ্যাপ সাইন থিটা, সাইন থিটার মান 30 ডিগ্রি, ঠিক আছে। ওকে, এটা আমরা একটু সুন্দর করে লিখি যাতে তোমরা সুন্দর করে বুঝতে পারো। সো এটা হলো অ্যাপ সাইন থিটা। ওকে, এবার আসো এইখানেও এই ক্ষেত্রে এইটা হলো তোমার অ্যাপ কস থিটা ঠেলতেছে, আর নিচের দিকে হলো অ্যাপ সাইন থিটা, সাইন থিটা, আর এইদিকে হলো ওজন ডাব্লিউ কাজ করে, এইখানেও ওজন ডাব্লিউ কাজ করে। সিনারিওগুলো কি ক্লিয়ার? এই যে ভাই একবার হলো ভিজুয়ালাইজ করাই দিলাম, আর একবার একদম নিজে একে একে বুঝিয়ে দিলাম যাতে তোমরা ভালোভাবে বুঝো। ওকে, এবার আসো তাহলে আপাত ওজন কি, আপাত ওজনের পার্থক্য বলছে, তাহলে ঠেলার ক্ষেত্রে আপাত ওজন, তাহলে আমরা ধরি W1, W1 হলো W প্লাস এফ সাইন 30 ডিগ্রি। আচ্ছা বলো তো সাইন 30 ডিগ্রির মান কত, এফ সাইন 30 ডিগ্রির মান কত, হাফ, তাহলে এফ সাইন 30 ডিগ্রি ভাই আপাত ওজন W1 হয় W প্লাস এফ বাই 2। আচ্ছা এবার ঠেলার ক্ষেত্রে আমরা বের করি, সরি ঠেলার ক্ষেত্রে বের করলাম, টানার ক্ষেত্রে বের করি W2। এখানে কি হবে, এখানে আমাকে বলছে W মাইনাস এফ সাইন থিটা, কারণ W নিচের দিকে এফ সাইন থিটা উপরের দিকে, তাহলে W মাইনাস এফ সাইন থিটা, থিটার মান হলো 30 ডিগ্রি, আমরা বসাই দিলাম। তাহলে এখানে হলো W মাইনাস এফ বাই 2। তো এখন আমাকে বলছে আপাত ওজনের পার্থক্য, আপাত ওজনের পার্থক্য বলছে, তার মানে W1 মাইনাস W2, W1 তো বড় তাই না, আমরা দেখে বুঝতেছি W1 বড়। তাহলে প্রশ্ন মতে আমরা যদি প্রশ্ন মতে যাই, বলো ভাই আমরা যদি প্রশ্ন মতে যাই, প্রশ্নমতে কি, প্রশ্নমতে W1 মাইনাস W2 ইকুয়াল টু হলো তোমার 50 নিউটন, W1 মাইনাস W2 ইকুয়াল টু কত, 50। আচ্ছা W1 এর জায়গায় আমরা লিখতে পারি W প্লাস এফ বাই 2 মাইনাস W2 এর জায়গায় আমরা লিখতে পারি W মাইনাস মাইনাস হলো প্লাস, প্লাস এফ বাই 2 ইকুয়াল টু কত, 50। তাহলে দেখো W এই W কাটাকাটি চলে যায়, তাহলে এফ বাই 2 প্লাস এফ বাই 2 এটা কত হয়, এফ বাই 2 প্লাস এফ বাই 2 এটা কত হয়, এফ বাই 4। তাহলে এফ বাই 4 ইকুয়াল টু কত, 50, এফ বাই 4 ইকুয়াল টু কত, 50। তাহলে এখন আসো, ও সরি এফ বাই 4 কেন, দেখছো ক্যালকুলেশন ভুল করতেছি। তাহলে এফ ইকুয়াল টু কত, 50 নিউটন। এখানে এফ বাই 2 আর এফ বাই 2 মানে কত, হাফ অফ এফ প্লাস এফ, তাহলে 2f আর হাফ, 2f আর হাফ কত হয়, 2f আর হাফ হয় শুধু f, 2 আর 2 কাটাকাটি গেলে f, তাহলে f এর মান কত নিউটন, 50 নিউটন। দ্যাট ইজ আওয়ার আনসার, দ্যাট ইজ আওয়ার আনসার, এটা হলো আমাদের আনসার, ঠিক আছে।
যেটা হলো আমাদের আনসার F = 50 নিউটন, যেটা আমাদের আনসার। ওকে, সো আমরা বুঝতে পারছি। দেখছো খুব ইন্টারেস্টিং ম্যাথ, খুব মজার ম্যাথ। তোমরা এরকম যত বেশি ম্যাথ সলভ করবে, এরকম ইন্টারেস্টিং যত বেশি ম্যাথ সলভ করবা, তত দেখবা যে এই জিনিসগুলো তোমার মাথায় কখন যে গেঁথে গেছে তুমি নিজেও বুঝবা না। ঠিক আছে, মানে খুব মজার ব্যাপার না, কঠিন একটা জিনিস কিন্তু তোমার মাথায় গেঁথে যাইতেছে, জাস্ট বিকজ তুমি সুন্দর করে মনোযোগ দিয়ে ক্লাস করতেছো আর ক্লাসের পরে প্র্যাকটিস করতেছো, অটোমেটিক তোমার মাথায় গেঁথে যাবে। ঠিক আছে, ওকে। এবার আসো এমসিকিউ নিজেকে জানো। আমরা কি করব, আমরা এমসিকিউটাতে আগে এসে একটু স্টার্ট হবো, পজ করব ভিডিওটা পজ করে নিজেরা বলার ট্রাই করব, নিজেরা উত্তর বলার ট্রাই করব। তাহলে এই এমসিকিউটা দেখো, এটা হলো আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 15-16 সালে আসছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কি 15-16 সালে আসছে। তো বলছে একটি লন রোলার টানা ও ঠেলার জন্য আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 200 নিউটন বল প্রয়োগ করা হলো। তাহলে একটা লন রোলারকে টানা ও ঠেলার জন্য আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 200 নিউটন 20 নিউটন বল প্রয়োগ করা হলো। টানার সময় ওজন ঠেলা অপেক্ষা কত কম হবে? টানার সময় ওজন ঠেলা অপেক্ষা কত কম হবে? এবার বলো, চিত্রকে তো দেখাই দিছি। তাহলে টানার সময় যে ওজন, টানার সময় ওজন আর ঠেলার সময় ওজন বলো। তাহলে টানার সময় ওজন, টানার সময় ওজন, টানার সময় ওজন কত হবে? টানার সময় ওজন হবে তোমার, টানার সময় W মাইনাস F সাইন থিটা। ঠিক আছে, W মাইনাস F সাইন থিটা। তাহলে টানার সময় ওজন, W এর মান দেওয়া নাই, সো W মাইনাস F এর মান কত? 20, আর সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। তাহলে টানার সময় ওজন কত হবে? টানার সময় ওজন হবে W মাইনাস 10, 20 ইন্টু হাফ মানে 10। আচ্ছা, আমরা যদি ঠেলার সময় ওজন বের করি, তাহলে এই ঠেলার সময় ওজন কত হবে? ঠেলার সময় ওজন, ঠেলার সময় ওজন হবে, ঠেলার সময় ওজন হবে কত? W প্লাস F সাইন থিটা। এটা মুখস্থ করার কিছু না, তুমি পরীক্ষায় বসে জাস্ট 1 সেকেন্ড বা 10 সেকেন্ডে একটা ফিগার রেখে বুঝতে পারো, একদম 10 সেকেন্ডে। বা তোমাকে এই যে এখানে যেরকম আইকে দিছি 10 সেকেন্ডে এরকম একটা ফিগার রেখে তুমি বুঝতে পারো। ঠিক আছে, ওকে। সো এখানে আসো W প্লাস সাইন 30 ডিগ্রি, সো এখানে F সাইন থিটার তোর মান সেমই আসবে, সো এখানেও 10 আসবে, এখানে আসবে W প্লাস 10। ওকে, ক্লিয়ার। এবার বলছে টানার সময় ওজন ঠেলা অপেক্ষা কত কম হবে? টানার সময় ওজন ঠেলা অপেক্ষা কত কম হবে? তাহলে এটা আমরা কিভাবে বের করব? আমরা বের করব W প্লাস 10, ঠেলার ওজন থেকে টানার ওজন বিয়োগ দেবো, তখন বুঝবো টানার ওজন কত কম। মাইনাস W, তারপর হলো মাইনাস মাইনাসে প্লাস 10, তাহলে W কাটা, এটা হয় 20 নিউটন। তাহলে টানার সময় ওজন, টানার সময় ওজন ঠেলা অপেক্ষা কত কম হবে? টানার সময় ওজন ঠেলা অপেক্ষা এত কম হবে, 20 নিউটন। তাহলে আমাদের অপশন এ, এটা হলো 20 নিউটন। খুব সহজ একটা ম্যাথ, খুব সুন্দর একটা ম্যাথ। ঠিক আছে, সেই জিনিসগুলো থেকে আমি বলছি অ্যাডমিশন, এইচএসসি সব জায়গায় আসে। তোমরা দেখো এই যে এই কোশ্চেনটাই হলো জাহাঙ্গীরনগরে আসছে, বুঝছো? এই যে তার আগের কোশ্চেনটা, এটাও দেখবা কোনো না কোনো একটা অ্যাডমিশন আগামীতে চলে আসবে ইনশাআল্লাহ। এরপর একটি লন রোলার ঠেলার জন্য আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 10 নিউটন বল প্রয়োগ করা হলো। বলছে রোলারটির ওজন স্থির অবস্থার ওজনের চেয়ে বেশি হবে। কত বেশি হবে? মানে একটা লন রোলার, সেটা ঠেলার জন্য আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। ঠেলতেছে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ প্রয়োগ করে, আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ প্রয়োগ করে এটাকে কি করা হয়েছে? ঠেলা হয়েছে। তাহলে এটাকে যদি আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ প্রয়োগ করে ঠেলা হয়, তাহলে এই লন রোলারটি, সেটা হলো ওজন স্থির অবস্থার ওজনের চেয়ে বেশি হবে। কত বেশি হবে আর কি, এটা বের করতে বলছে। স্থির অবস্থার ওজনের চেয়ে কত বেশি হবে? আচ্ছা বলো কত বেশি হবে? এটা হলো জাহাঙ্গীরনগরে 15-16তে আসছে। তাহলে আগেরটা দেখো, আগেরটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 15-16 আসছে, এটাও 15-16তে আসছে। তার মানে একইবার হলো দুইবার একটা সিম্পল টপিক থেকে দুইটা কোশ্চেন চলে আসছে। তুমি বুঝতে পারতেছো এটার গুরুত্ব কতটুকু? বুঝতে পারতেছো? যেখানে অ্যাডমিশনে এমন অনেক চ্যাপ্টার আছে যে একটা চ্যাপ্টার থেকে জাস্ট একটা কোশ্চেন আসছে, সেই একটা কোশ্চেন আসার জন্য আমাদের অ্যাডমিশনে সেই চ্যাপ্টারটা পড়া লাগে। আর এখানে একটা টপিক থেকে দুইটা চলে আসছে, কত গুরুত্বপূর্ণ একটা টপিক, বুঝতে পারছো? ওকে, এবার আসো এখানে আমরা যদি বলি ওজন স্থির অবস্থা থেকে বেশি হবে, অবশ্যই বেশি হবে। কতটুকু বেশি হবে? সেটা হলো W প্লাস F সাইন থিটা। এই F সাইন থিটা পরিমাণ ওজন বেশি হবে। মনে রাখবা, টানার ক্ষেত্রে F সাইন থিটা ওজন কম হবে, ঠেলার ক্ষেত্রে F সাইন থিটা ওজন বেশি হবে। টানার ক্ষেত্রে F সাইন থিটা ওজন কম হবে, ঠেলার ক্ষেত্রে F সাইন থিটা ওজন বেশি হবে। ওকে, তাহলে আমরা জাস্ট F সাইন থিটার মানটা বের করব। বলছে কত বেশি হবে, তাহলে F এর মান কত? 10 নিউটন। সাইন থিটার মান সাইন 60 ডিগ্রি। আচ্ছা বলো তো ভাইয়া, সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। তাহলে 10 ইন্টু √3/2, তাহলে এখানে হয় 5√3। 5√3 মান কত? 5 থেকে একটু বেশি, তাহলে 8.66 আসবে। দেখছো, ক্যালকুলেটর ইউজ করা লাগে না। তোমরা এবার ক্যালকুলেটর হাতে নাও, হাতে নিয়ে বলো 5√3 মান কত? বসি না, 5√3 মান 5 থেকে একটু বেশি 8.66। এবার ক্যালকুলেটর নিয়ে করো, দেখো 8.66 আসছে। কত আসছে? 8.66 আসছে। তাহলে এটা আমার আনসার। এটা কিন্তু ক্যালকুলেটর ছাড়াই করতে হবে। তার মানে তোমার এখানে আছে 5, 5 এর সাথে √3 গুণ দিলে কত হবে? এটা 10 হবে না, কারণ √3 হলো 2 এর চেয়ে ছোট। আর
কোনোটিই নয়, এটাও আমরা দেখতে বুঝতেছি না, এখানে কোনো না কোনো একটা হবে। তাহলে 5 এর সাথে √3 গুণ দিলে অবশ্যই 5 আর 10 এর মাঝখানে কোনো একটা জিনিস হবে, বুঝতে পারছো? ওকে, সো এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, দুইটা ছবি দেখে তোমরা কি বুঝতেছো? এটা হলো নৌকার গুণ টানা, গুণ মানে হলো দড়ি, গুণ মানে হলো দড়ি আর কি, ঠিক আছে? সো নৌকার মধ্যে আগে যেটা হইতো, আজ থেকে অনেক আগে যে জিনিসটা হইতো, তোমার যখন রাস্তাঘাট অত ভালো ছিল না, তোমরা হয়তো মানে গল্প শুনছো, সো রাস্তাঘাট হলো অত ভালো ছিল না, গ্রাম অঞ্চলের রাস্তাঘাট অত ভালো ছিল না। তো ধরো এবার ধান নিয়ে আমরা কথা বলি, হ্যাঁ, বাংলাদেশে যেহেতু সবচেয়ে বেশি উৎপাদন হয় ধান, এরকম একটা ফসলের মধ্যে ধান অন্যতম। সো আমরা ধান নিয়ে কথা বলি। এখন ধরো কেউ একজন জমিতে হলো ধান চাষ করছে, তার তো অনেক ধান, এখন কিভাবে আনে? এখন সে হলো হয়তো ট্রাকে করে আনে বা ঠেলা গাড়ি আছে এগুলো করে আনে। তো আগে তো এগুলো খুব একটা জনপ্রিয় ছিল না, বা এগুলোর খরচ অনেক বেশি হইতো, কষ্ট অনেক বেশি হইতো। তো এখন তাদের সেই ধান জমি থেকে বাড়িতে আনবে। তোরা বাড়ির আশেপাশে যদি নদী বা খাল থাকতো, তখন তারা কি করতো? তারা ধানগুলো একটা নৌকায় তুলতো, বা মানে বাসমান কোনো কিছু একটার উপরে তুলতো। তো এখানে দেখো, এখানে ধানগুলো কিসে তুলছে? একটা নৌকায় তুলছে। দেখো নৌকার মধ্যে কিছু একটা আছে। এই নৌকাতে তোলার পর নৌকাতে দড়ি বাঁধতো। নৌকাতে কি করতো তোমরা? ওকে, আমরা এটা দিয়ে পয়েন্টার করি। সেরকম নৌকাতে বাঁধতো, নৌকায় নিত, নৌকায় নেওয়ার পর নৌকাতে একটা দড়ি বাঁধতো। সেই যে দড়ি বেঁধে এইখানে এরকম পাড়ে একজন লোক থাকতো, সে হলো এই দড়িটা টানতো। এই পাড়ে এরকম একজন লোক থাকতো যে হলো তোমার দড়িটা টানতো। এই যে দেখো তার কাঁধ দিয়ে ঘুরানো আছে দড়িটা, সে হলো এই দড়িটা টানতো। অর্থাৎ এই দড়ি টেনে টেনে সে নৌকাকে হলো সামনে নিয়ে আসতো। এতে কষ্ট তুলনামূলক রাস্তা দিয়ে যাওয়ার তুলনায় কম হইতো। আবার রাস্তা অ্যাভেলেবল ছিল না, রাস্তা ছিল ভাঙা, ভালো ছিল না, কাঁচা রাস্তা ছিল, কাদা ছিল, সেখানে বৃষ্টি হলে সেই রাস্তা দিয়ে চলাচল অনুপযোগী হয়ে যাইতো। সো তখন এগুলো সুবিধা হইতো। দেখো অনেক অনেক সময় যখন বেশি বাড়ি বোঝা থাকতো, তখন তোমার দেখা যেত একজন হইতো না, 2-3 জন লাগতো। এখানে দেখো এই একটা নৌকাকে এরা 3 জন নিচ্ছে, এই নৌকাকে কাঁধে এরকম দড়ি বেঁধে টেনে নিচ্ছে। দড়ি তো কাঁধে বাঁধে নাই, নৌকায় বাঁধছে, বেঁধে হলো টেনে নিচ্ছে। আবার দেখো এটা কত সহজলভ্য ছিল, এই যে নৌকাটাকে এখানে আরেকজন টানতেছে। এটা কিন্তু একটা রিয়েল পিকচার, ঠিক আছে? এটা একটা রিয়েল পিকচার। এগুলো সব বাস্তব গ্রাম বাংলার ছবি। এই দুইটাই হলো বাস্তব গ্রাম বাংলার ছবি। এখন এটা খুব একটা হয়তো দেখা যায় না, বাট এক সময় কিন্তু এরকম দেখা যাইতো। সো নৌকার গুণ টানা, আমরা পড়বো এই গুণ টানা কিভাবে টানলে সহজ হবে। মানে আমি যেটা বলি যে আগের কালের মানুষ এরা কিন্তু সায়েন্স প্রচুর পরিমাণে ইউজ করতো। এরা সায়েন্স হলো প্রচুর পরিমাণে ইউজ করতো, মানে একদম কারণ তারা কষ্টে ছিল, তো তারা সবসময় চিন্তা করতো কিভাবে হলো কষ্ট থেকে উত্তরণ হওয়া যায়, আর কিভাবে কাজ করলে কষ্ট থেকে বাঁচা যায়, কম কষ্ট হয়। এই জন্য কিন্তু ওরা ধরো মানে সায়েন্সের অনেক জিনিসপত্র ওরা ইউজ করতো, যেগুলো হয়তো ওরা জানতো না যে এগুলোর পিছে সায়েন্স হলো এটা, বাট ওরা ইউজ করতো, কষ্ট কম হয়। ঠিক আছে, তো চলো আমরা আজকে একটু এই দড়ি টানা নিয়ে পড়ি। সো শুরুতেই আমরা যে কাজটা করব, আমরা হলো একটা নৌকা এঁকে নেই, আমরা একটা নৌকা এঁকে নেই। সো ধরো এরকম কোন একটা অবস্থা, ঠিক আছে? এটা ধর একটা নদী, এটা একটা নদী, জাস্ট দুই প্রান্তটা আমরা আঁকলাম। মাঝখানে হলো কি আছে? মাঝখানে হলো নদী আছে। মাঝখানে কি আছে? মাঝখানে এরকম নদী আছে, পানি প্রবাহিত হইতেছে, এরকম নদী আছে মাঝখান দিয়ে। এরকম নদী আছে, ঠিক আছে? নদী দিয়ে পানি প্রবাহিত হইতেছে। তা আমরা কি করলাম? আমরা এখানে একটা নৌকা নিয়ে আসলাম। নৌকা কি আমাদের কাছে আছে? আচ্ছা, আপাতত ডাউনলোড করা নেই। সো আমরা একটা নৌকা আঁকি নিজেরা। আমরা একটা নৌকা নিয়ে আসলাম। সো ধরো এটা একটা নৌকা, সরি কালারটা চেঞ্জ করে দিই। নৌকা, ধরো এইটা একটা নৌকা। এটা একটা ধরো নৌকা, এটা একটা হলো নৌকা, ঠিক আছে? সো ধরো এটা একটা নৌকা, এরকম একটা নৌকা আছে। এই নৌকার মধ্যে এখন গুণ টেনে নিয়ে যাইতেছে। তার মানে কি? তার মানে হলো এইখানে একটা সে দড়ি বাঁধছে, এইখানে একটা সে দড়ি বাঁধতেছে, এই একটা দড়ি বেঁধে এইখানে কোনো একজন মানুষ আছে যে হলো এই নৌকাটাকে এখান থেকে দড়ি বেঁধে টানতেছে। আর আরেকজন মাঝি এইখানে বসা, নর্মালি থাকে, মাঝি থাকে, সে হলো এইদিকে কি করতেছে? এদিকে হলো দাঁড় টানতেছে, দাঁড় মানে যেটা দিয়ে নৌকা চালায়, এরকম দাঁড় টানতেছে। সেই দিকে এরকম একটা মাঝি আছে, মাঝি। ওকে, এবার যে কাহিনীটা হইছে, যে টানতেছে এটাকে, এই লোক হলো এইদিকে যাইতেছে, এই লোক হলো এইদিকে যাইতেছে। সো এখন এ কি করবে? এইদিকে তার মানে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, মানে একটা ফোর্স এদিকে অ্যাপ্লাই করবে। আমরা আবারও আনুভূমিকের সাথে থিতা কোণ দেব।
আনুভূমিকের সাথে কি দেব, থিতা কোণ। সো ধরো আনুভূমিকের সাথে এরকম থিতা কোণে যাচ্ছে কেউ একজন, এদিকে হলো থিতা কোণ, আনুভূমিকের সাথে থিতা কোণ এইদিকে যাইতেছে, আর উলম্ব বরাবর হলো এটা থিতা। সো এটা কিন্তু উলম্ব বরাবর আর এটা আনুভূমিক বরাবর। এখন এখানে একটু বাঁকা আছে তো এই জন্য বোঝা যাইতেছে না আর কি। তো যেই কাজটা হবে, মানে এটা আমরা তো একটা 3D জিনিস আমরা 2D তে নিয়ে আসতেছি, এই জন্য বুঝে একটু টাফ হইতে পারে। সো মানে ভিজুয়ালাইজ করা একটু টাফ হইতে পারে, বাট বুঝবা। তাহলে থিতা, তাহলে এইদিকে যেহেতু সে অ্যাপ বলে টানতেছে, এইদিকে কি হবে, অ্যাপ কস থিতা। আর এই থিতার যে উলম্ব বরাবর এদিকে হলো অ্যাপ সাইন থিতা, অ্যাপ সাইন থিতা। এবং এইদিকে তোরা দাঁড় টানতেছে, এই যে তোমরা শুনে নাই আমি দাঁড় টেনে যাই বলে, পররুক আমাদের পাঞ্জেরি কবিতায়। তাহলে সেই দাঁড় আর কি, যেটা হলো তোমার যেটা দিয়ে নৌকা চালাইতো, নৌকা বাইতো, সেই দাঁড়। সো এটা হলো এইদিকে। এখন তোমার এইখানে যে জিনিসটা আছে, এদিকে হলো অ্যাপ সাইন থিতা। আচ্ছা এই অ্যাপটা এখানে হয়তো, এই অ্যাপটা হলো এই দড়ি বরাবর অ্যাপ, তাহলে অ্যাপ বলে টানতেছে, অ্যাপের একটা আনুভূমিক উপাংশ হলো অ্যাপ কস থিতা। তো এইখানেও সেম কথা, এই আনুভূমিক উপাংশের জন্য নৌকাটা কি সামনে যাইতেছে, আনুভূমিক উপাংশের জন্য নৌকাটা সামনে যাইতেছে, এই আনুভূমিক উপাংশের জন্য নৌকাটা হলো সামনে যাইতেছে। তাহলে এটা কি করে, এটা হলো নৌকাকে সামনে যেতে সাহায্য করে, এটা হলো নৌকাকে সামনে যেতে সাহায্য করে, সামনে যেতে সাহায্য করে, সাহায্য করে। আর এই যে অ্যাপ সাইন থিতা, এখন বলো এইভাবে টানলে একটা প্রবলেম ছিল, সেই প্রবলেমটা কি, এই যে অ্যাপ সাইন থিতা হলো এটাকে পাড়ের দিকে নিয়ে যেতে চাইবে না, এটাকে নদীর কিনারার দিকে নিয়ে যেতে চাইবে না, অ্যাপ সাইন থিতা এটাকে কি নদীর কিনারায় নিয়ে যেতে চাইবে। তাহলে অ্যাপ সাইন থিতা যদি এটাকে নদীর কিনারায় নিয়ে যেতে চায়, তাহলে কি করতে হবে, অ্যাপ সাইন থিতাকে ব্যানিশ করার জন্য একটা ফোর্স দিতে হবে। তাহলে এই অ্যাপ সাইন থিতাকে এই দাঁড় দ্বারা, ধরো এটা হলো ইউ একটা ফোর্স দাঁড় দ্বারা, হ্যাঁ, যে নৌকা দাঁড় দিয়ে যে নৌকা বাইতেছে এটা দ্বারা অ্যাপ সাইন থিতাকে প্রশমিত করছে। তাহলে এটা কি করতো, এটা হলো অ্যাপ সাইন থিতাকে প্রশমিত করে, যাতে সে কি না, কোথায় না যায়, অ্যাপ সাইন থিতাকে প্রশমিত করে, যাতে সে কোথায় না যায়, প্রশমিত করে করে যাতে নৌকা কিনারায় চলে যেতে না পারে। কারণ কিনারে গেলে তোমার দেখা গেছে কিনারে তো পানি কম, সেখানে নৌকা বেজে যেতে পারে। সো এর কাজ ছিল যাতে নৌকা কিনারে যেতে না পারে, যাতে নৌকা কিনারে যেতে না পারে। ঠিক আছে, এটা হলো অ্যাপ সাইন থিতার কাজ। তো এখন আসো, এখান থেকে আমরা বুঝলাম অ্যাপ কস থিতা দিয়ে সামনে যায়। তাহলে এখন ধরো অ্যাপ বল প্রয়োগ করে, আমরা জাস্ট অ্যাপ বল প্রয়োগ করতেছি, কিন্তু আমি চাইতেছি এখন যে অবস্থায় যাইতেছে তার থেকে আরো বেশি জোরে যাইতে। বলের পরিমাণ কিন্তু চেঞ্জ করব না, বলের পরিমাণ আমরা পরিবর্তন করব না, বলের পরিমাণ পরিবর্তন না করে কিভাবে এটাকে আরো ফাস্ট নেওয়া যায়, আরো দ্রুত নেওয়া যায় বলো তো। তো এখানে আছে অ্যাপ কস থিতা, অ্যাপ কস থিতাই হলো আমার সামনে যাওয়ার যে গতি, সেই গতি দিচ্ছে। তার মানে আমার সকল কাজ এই বান্দাকে নিয়ে, আমার সকল কাজ হলো এই বান্দাকে নিয়ে। আচ্ছা বলো তো, এই থিতার মান, থিতার মান থিতার মান এটা যত বাড়বে, অ্যাপ কস থিতার মান কমবে না বাড়বে, অ্যাপ কস থিতার মান তত কমবে। কারণ 0 ডিগ্রিতে কস থিতার মান 1 আর 90 ডিগ্রিতে কস থিতার মান কত, 0। তাহলে থিতার মান 0 থেকে যত বাড়বে, যতই বৃদ্ধি পাবে, তত হলো তোমার কি হবে, তত হলো তোমার কস থিতার মান, অ্যাপ কস থিতার মান কমবে। তার মানে নৌকা কি হয়ে যাবে, স্লো হয়ে যাবে। তার মানে নৌকাটা হলো স্লো হয়ে যাবে, কিন্তু আমার টার্গেট কি, বৃদ্ধি করা। তাহলে বৃদ্ধি করার জন্য কি করতে হবে, এই থিতার মান কমাইতে হবে। তাহলে এবার থিতার মান যদি আমরা কমাই, অ্যাপ কস থিতা বৃদ্ধি পাবে, অ্যাপ কস থিতা বৃদ্ধি পাইলে নৌকাটা হলো ফাস্ট হবে। এবার তুমি ব্যাকে বলতে পারো যে আমরা থিতার মান কিভাবে বাড়াইতে পারি। সবচেয়ে বেটার হয় যদি থিতার মান 0 করে ফেলা যায়। থিতার মান কি করে ফেলা যায়, 0 করে ফেলা যায়। বাট থিতার মান 0 করে ফেলতে হলে এই নদীর মাঝখানে দিয়ে দিয়ে তোমার দড়ি টানতে হবে, যেটা আদৌ পসিবল না, যেটা আদৌ কিনা পসিবল না। এটা কোনো পসিবল কথা যে আমি হলো এটাকে টেনে, মানে নদীর মাঝখানে নদী দিয়ে একজন শুয়ে শুয়ে টেনে নিতে বা সাঁতার দিতে দিতে সে টেনে নিতেছে, এটা কি পসিবল, এটা পসিবল না। তার মানে 0 ডিগ্রিতে পরিচালনা করা পসিবল না। যেই কাজটা আমরা করতে পারি থিতার মান কমানোর জন্য, আমি দড়িটাকে বৃদ্ধি করতে পারি, বড় দড়ি নিতে পারি, আমি আরো দূর থেকে টানতে পারি। দেখো বড় দড়ি নিলে কি হবে, আমরা যদি আরো বড় একটা দড়ি নিই এই পয়েন্ট থেকে, তাহলে থিতার মান কমতেছে না বাড়তেছে, চিন্তা করো, ভাইয়ের সাথে সাথে বলো, থিতার মান কমতেছে না বাড়তেছে। দড়ি যত বড় নিচ্ছি থিতার মান কমতেছে নাকি বাড়তেছে, দড়ি যত বড় নিচ্ছি থিতার মান কিন্তু তত কমতেছে। কারণ আমার পাড়ে যাইতে হলে থিতার মান কি করতে হবে, কমাইতে হবে। পাড়ে যাইতে হলে থিতার মান কি করতে হবে, কমাইতে হবে। তাহলে দড়ি যত বড় নেব থিতার মান তত কমবে, এটাই তো আমার পাড়। সো দড়ি যত বড় নেব থিতার মান আমার তত কমবে।
ধরো এইখানে থিতার মান একটা, এই যে এখানে থিতার মান কত বড়, এই সেম পার্ট দিয়ে যদি আমি যাই, নদীর কিনারা দিয়ে যদি আমি যাই, থিতার মান যত কমবে দড়ি তত বাড়বে। তাহলে থিতার মান কমানোর ওয়ে কি? থিতার মান কমানোর ওয়ে হলো দড়ি বৃদ্ধি করা। থিতার মান কমানোর ওয়ে কি? দড়ি বৃদ্ধি করা, অর্থাৎ দড়ির যে লেন্থ, এই দড়ির লেন্থ বৃদ্ধি করা। ঠিক আছে, তাহলে এটা কিভাবে আমি কমাইতে পারি? দড়ির লেন্থ বৃদ্ধি করে, লেন্থ বৃদ্ধি করে। তার মানে আগে যেই পয়েন্ট থেকে সে টানতো, এখন নৌকা থেকে আরো বেশি দূরে যেতে হবে। ঠিক আছে, বেশি দূরে যেতে হবে। তাহলে দড়ির লেন্থ বৃদ্ধি করে আমি হলো এটাকে সহজে নিয়ে যেতে পারি, আগের তুলনায় সহজে নিয়ে যেতে পারি। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। এইটা হলো এটা খ নাম্বারের জন্য হাইলি ইম্পর্টেন্ট এবং এইটা থেকে অ্যাডমিশনের রিটেন আসে। খ নাম্বারে আসলে বাইরে যেভাবে এই ফিগারটা ড্র করছি, যদিও সুন্দর হয় নাই খুব একটা, বলো সুন্দর হয়েছে কিনা? সো বাইরে যেভাবে ড্র করছি, তুমি এইভাবে সেমভাবে ফিগার ড্র করে আনসার করতে হবে। ঠিক আছে, তার মানে বাসায় ফিগার ড্র করাটা শিখতে হবে। ওকে, তো এরপরে আমরা দেখি পাখির উড়া। তো পাখির উড়ার মধ্যেও সায়েন্স আছে। দেখো মানে আল্লাহ তাআলা যে কত কিছু সৃষ্টি করছে, মানে আল্লাহ না থাকলে এগুলো এত প্রিসাইজলি কেমনে সৃষ্টি করতো বলো? দেখো মানুষের মাথায় আল্লাহ কি বুদ্ধি দিচ্ছে। তো এখানে একটু দেখো, আমরা পাখির উড়া নিয়ে চিন্তা করি। ধরো এখানে এরকম একটা জায়গায় পাখি উঠতেছে। তো আমি একটু কিছু জিনিস ধরে নিই, এটা আমরা রাখি, এটা একটু পরে আমরা বুঝাবো এটার কাজ কি, থাকুক। তো ধরো পাখি উঠতেছে। তো পাখি কেমন? ধরো এরকম একটা পাখি, সে হলো উঠতেছে এখানে, মোটামুটি এরকম একটা পাখি, সে হলো ধরো উঠতেছে। আমি সুন্দর করে একটা মানে অত সুন্দর রাখতে পারি না। সো পাখি উঠতেছে, এটা অলমোস্ট মাছের মতো দেখা যায় মনে হয় এখন। ওকে, সো ধরো এরকম একটা পাখি, সে হলো এরকম উঠতেছে। লাইক এরকম চিন্তা করো, পাখি উঠতেছে। আমার ফিগার খুব একটা সুন্দর হয় না, সো আমি ধরে নিই এটা একটা পাখি, সে উঠতেছে। হ্যাঁ, এখন এই যে পাখি উঠতেছে, পাখি দেখবা কি করে? পাখি সে ডানা জাপটায়, তাই না? এরকম ডানা পিছনের দিকে জাপটায়। সে যখন উড়ে তখন ডানা পিছনের দিকে জাপটায়। তাহলে পাখিটা ধরো ডানা জাপটাইতেছে, তখন সে এইদিকে একটা বল প্রয়োগ করলো। ঠিক আছে, এই যে ডানা জাপটানোর সময় তুমি দেখবা সে এইদিকে একটা বল প্রয়োগ করে। ওকে, তাহলে এই যে পাখিটা, সে এইদিকে একটা বল প্রয়োগ করে, এটা হলো পাখির ক্রিয়াবল। একটা হলো পাখির কি বল? ক্রিয়াবল। পাখি হলো পিছনের দিকে একটা ক্রিয়াবল দেয়। আর আমরা নিউটনের তৃতীয় সূত্র অনুসারে জানি ক্রিয়াবল এবং প্রতিক্রিয়া বল পরস্পরের কি সমান। তখন এই প্রতিক্রিয়া বলটা কত হয়? প্রতিক্রিয়া বলটা হয় এফ। এই প্রতিক্রিয়া বলটা কত হয়? প্রতিক্রিয়া বল হয় এফ। ঠিক আছে, এফ। তাহলে সেম ভাবে পাখির এই ডানায় একটা প্রতিক্রিয়া বল থাকে, এটাও কত? এটাও হলো এফ, এটার মানও এফ, এটার মানও এফ। তাহলে এই এফ এর হলো দুইটা উপাংশ থাকে। আমরা যদি এটা থিতা নেই, এটাও সেম থিতা, কারণ একটা পাখির ডানা দুইটা তো আর দুই রকম হবে না। তুমি যদি দেখো ডানা থেকে একটা ওই পালকও ছিঁড়ে ফেলো, সেই পাখির উঠতে কষ্ট হয়ে যায়, কারণ তখন সে আর কি করতে পারে না, সে আর ভারসাম্য রাখতে পারে না। এখানে ভারসাম্য খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা মানে আশেপাশে যদি কাউকে এরকম পাখি ডানা ছিঁড়ে নিতে দেখি, অনেকে শখ করে হলো পাখির ডানা বাসায় রাখে। হ্যাঁ, এগুলো করা যাবে। এগুলো আসলে পাখির জন্য কিন্তু খুব কষ্ট হয়, সেই পাখিটা আর উঠতে পারে না। সেই পাখিটা উঠতে গেলে দেখবা পড়ে যায়, কারণ দুই পাশে তো তার ভারসাম্য থাকে না, সে বেঁকে যায়, সে তখন মানে পাখির জীবন হলো দুর্বিষহ হয়ে যায়। এটা করা যাবে না। তো এখন যে জিনিসটা হবে, মনে রাখতে হবে, এটা যদি এফ হয়, এটাও থিতা, এটাও থিতা, তাহলে এই দিকে এই উপাংশের জন্য এফ কস থিতা আছে, আবার ওই দিকে উপরের উপাংশের জন্য, উপরের যে এফ আছে সেটার জন্য আরেকটা এফ কস থিতা আছে। সো এই দুইটাকে আমরা যদি যুক্ত করি, এখানে আমার টোটাল কি আসে? টোটাল এইদিকে আসে 2f কস থিতা, এদিকে কত আসে? 2f কস থিতা। টোটাল এইদিকে আসে 2f কস থিতা। আর এইটা এখন তোমার একটা কথা, যে ভাই আপনি তো সামনের দিকে, এই 2f cos থিটার জন্য সে সামনের দিকে যায়, তুমি বলবো ভাই এটা তো বুঝছি। সো এটার জন্য সে কি করে? এটার জন্য হলো সে সামনের দিকে যায়। এই 2f cos থিটা পাখিকে সামনের দিকে নিতে সাহায্য করে। এটা হলো সামনের দিকে নিতে সাহায্য করে, সামনের দিকে নিতে সাহায্য করে, সামনের দিকে যেতে সাহায্য করে, সামনের দিকে যেতে সাহায্য করে, পাখিকে সামনের দিকে যেতে সাহায্য করে হলো f cos থিটা। ওকে, আর এই যে এফ এর আরেকটা উপাংশ, যেমন এইদিকে আসবে তোমার কি? এফ সাইন থিতা, আবার এইদিকে এফ সাইন থিতা। এই দুইটা এফ সাইন থিতা যেহেতু সমান, তাই তাকে ডানে বামে হেলে না, পাখিটা হলো ডানে বামে হেলে না। মানে সে হয়তো ডান দিকেও চলে যায় না, বাম দিকেও চলে যায় না, সে একদম সোজা সামনে চলে যেতে পারে। ঠিক আছে, তাহলে এই এফ সাইন থিতা একটা আরেকটাকে কি করে? এটা হলো একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে, এরা একে অপরকে ক্যান্সেল আউট করে, যেহেতু মান সেম, এদের মান সমান, এদের মান সমান, বাট দিক কি? বাট দিক হলো বিপরীত। তাহলে মান সমান এবং দিক বিপরীত হওয়ার কারণে
পরস্পর ক্যান্সেল আউট করে। এরা পরস্পরকে কি করে? এরা পরস্পরকে ক্যান্সেল আউট করে, পরস্পরকে ক্যান্সেল আউট করে, এরা পরস্পরকে ক্যান্সেল আউট করে। তাহলে যে মান সমান দিক বিপরীত হওয়ার কারণে এরা পরস্পরকে ক্যান্সেল আউট করে, ঠিক আছে? এই জন্য এটা ডানে বামে যায় না, একদম স্ট্রেট কাট সামনে যায়। তাইলে দেখো পাখির উড়া, পাখি কিভাবে উঠতেছে এইটাও আমরা ব্যাখ্যা করতে পারি কি দিয়ে? এইটাও আমরা ব্যাখ্যা করতে পারি উপাংশ দিয়ে। পাখি কিভাবে উঠতেছে এটাও আমরা ব্যাখ্যা করতে পারি উপাংশ দিয়ে। দেখছো উপাংশ বিভাজনের গুরুত্ব কতটুকু? উপাংশ বিভাজনের গুরুত্ব কতটুকু? ওকে, দেখো তাহলে আমরা উপাংশ বিভাজন দিয়ে তিনটা জিনিস পড়লাম। একটা হলো আমরা পড়ছি একদম শুরুতে লন রোলার, তারপর আমরা পড়লাম হলো তোমার কি পড়লাম, নৌকার গুণ টানা, দেন আমরা হলো দেখলাম যে তোমার পাখির উড়া। এরপর আমাদের তাহলে উপাংশের যে ব্যবহার এটা শেষ। এরপর আমরা আমাদের সেকেন্ড টপিকে যাব। আমাদের সেকেন্ড টপিক হলো একাধিক ভেক্টরের ক্ষেত্রে লব্ধি নির্ণয়ে উপাংশের যে ব্যবহার, উপাংশে উপপাদ্য প্রয়োগ বা লম্বাংশ উপপাদ্য প্রয়োগ। হ্যাঁ, উপাংশ না, এটা অ্যাকচুয়ালি আমরা লম্বাংশ উপপাদ্যটা প্রয়োগ করি। তাহলে চলো আমরা কিভাবে এটা দেখতে পারি, চলো আমরা দেখি। সো এখন আসো, ধরো এখানে কয়েকটা পোর্স আছে, একটু আমরা পোর্সগুলো আইডেন্টিফাই করি। P1, তারপর হলো P2, P3, তারপর Pn পর্যন্ত বলছে, বা আমরা এটাকে P4 ধরি, Pn ধরি, যাই ধরি থাকুক, n পর্যন্ত অসংখ্য থাকতে পারে, 4টা কি এখানে 20টাও থাকতে পারে, আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই। নাই, এবার আসে এদের লব্ধি। সো এদের লব্ধি আমি কোনো একটা দিকে ধরে নিই যে এদের লব্ধি হলো আর, এটা আমি আমার মতো করে কোনো একটা দিকে ধরে নিই, এটা হলো এদের লব্ধি আর। এদের লব্ধি কি? আর, আমরা আমাদের মতো করে ধরে নিচ্ছি লব্ধি আর। এবার আসো আমরা যেই কাজটা করব, এদের এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ নেব, এদের এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ নেব। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ কি? সেই বলটা এবং সেই বল এক্স এর সাথে কত কোণ তৈরি করছে সেটার কসের অনুপাত, এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ। তাহলে আমরা ফার্স্টে হলো আনুভূমিক উপাংশ নেই, আনুভূমিক উপাংশ। তাহলে আনুভূমিক উপাংশ কি? আনুভূমিক উপাংশ। আচ্ছা সরি, আমরা এইভাবে নেই। সো আনুভূমিক উপাংশ কি? তাহলে আমরা যদি এদের আনুভূমিক উপাংশ নেই, আনুভূমিক উপাংশ, আনুভূমিক উপাংশ, তাহলে ফার্স্টে হলো আমরা নিব লব্ধির আনুভূমিক উপাংশ। আমরা ফার্স্টে কি নেব? লব্ধির আনুভূমিক উপাংশ। তাহলে লব্ধির আনুভূমিক উপাংশ কি? লব্ধি হলো তোমার আর, তাহলে আর cos থিটা, কারণ লব্ধি হলো এক্স এক্সিসের সাথে কত কোণ তৈরি করছে, দেখো এই ফিগারে দেখো, লব্ধি হলো এক্স এক্সিসের সাথে থিটা কোণ তৈরি করছে। সো এইটা ইকুয়ালটা আমি লিখতে পারি প্রথম যে ভেক্টরটা, প্রথম ভেক্টর বা প্রথম বল, সেই বলের আনুভূমিক উপাংশ। তাহলে P1 cos আলফা 1, দেখো P1 হলো কত কোণ তৈরি করছে, P1, এই যে P1 হলো আলফা 1 কোণ তৈরি করছে, P2 হলো আলফা 2 কোণ তৈরি করছে, P3 আলফা 3 কোণ তৈরি করছে। তাহলে আমরা এখানে লিখতে পারি P2 cos আলফা 2 প্লাস P3 cos আলফা 3। এইভাবে যদি Pn সংখ্যক থাকে আমরা লিখতে পারবো Pn cos আলফা n। বুঝতে পারছি আমরা এটা? তাহলে আমরা জাস্ট এভাবে লিখবো আনুভূমিক উপাংশ। তাহলে এখানে কি হবে? আনুভূমিক উপাংশ যদি এইটা হয়, সরি তাহলে এটা যদি হয় আনুভূমিক উপাংশ, এটা যদি আনুভূমিক উপাংশ হয়, এটা হলো কি আনুভূমিক উপাংশ। এরপর আমরা লিখবো একদম উলম্ব উপাংশ, আমরা লিখবো উলম্ব উপাংশ, এটা হলো আনুভূমিক উপাংশ। ওকে, এবার আসো উলম্ব উপাংশ কি হবে? তাহলে উলম্ব উপাংশ যদি আমরা নেই, উলম্ব উপাংশ, এই উলম্ব উপাংশ হবে তোমার জাস্ট আনুভূমিক উপাংশের মতোই, কজের জায়গায় সাইন হবে, সেম, আর কোনো কিছু চেঞ্জ হবে না। কজের জায়গায় সাইন, আমরা জানি আনুভূমিক উলম্ব উপাংশ মানে কি? জাস্ট সাইনের অনুপাত, মান কোণ সব সেম। তাহলে আমরা লিখবো আর সাইন থিটা ইকুয়াল টু P1 cos আলফা 1, P1 cos আলফা 1, সরি আগেরটা ছিল cos, এখন উলম্বের জন্য আসবে সাইন, P1 sin আলফা 1 প্লাস P2 sin আলফা 2, P3 sin আলফা 3, এবং এইভাবে আস্তে আস্তে Pn sin আলফা n হইতেই পারে, আলফা n। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের কি, এই যে আমরা যা লিখছি, এই যে আমরা যা লিখছি এটা হলো আমাদের উলম্ব উপাংশ। তাহলে আমরা দুইটা উপাংশ বের করবো, এভাবে যতগুলো বল থাকবে সবার আনুভূমিক উপাংশ, সবার উলম্ব উপাংশ বের করব, সবার আনুভূমিক উপাংশ আর সবার উলম্ব উপাংশ আমরা বের করব। তাহলে আমরা আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ বের করে ফেলছি। এরকম একটা ফিগার দেওয়া থাকলে কোণের মান আমরা যদি জানি, বলের মান জানি, এখান থেকে আমরা আনুভূমিক আর উলম্ব উপাংশ বের করে ফেলতে পারবো। তাহলে এবার আসো, তাহলে এখানে কত হয়? এটা আমরা ধরলাম 1 নম্বর সমীকরণ, এটা ধরলাম আমরা 2 নম্বর সমীকরণ। এরপর আমাদের কাজ, ফার্স্টে আমরা লব্ধির মান নির্ণয় করব। তাহলে লব্ধির মান নির্ণয় কিভাবে করব? না, লব্ধির মান,
লব্ধির মান। তাহলে লব্ধির মান আমরা কিভাবে নির্ণয় করতে পারি এখান থেকে? লব্ধির মান, সো লব্ধির মান হবে এখানে তোমার এই যে দুইটা জিনিস তুমি পড়ছো, যে দুইটা জিনিস তুমি পড়ছো 1 আর 2, তুমি যে কাজটা করবা সিম্পলি যে 1 স্কোয়ার প্লাস হলো 2 স্কোয়ার, এই কাজটা হলো তুমি করবা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এখন এটা করলে কি হবে দেখো, এটা করলে কি হবে, এটা করলে যে জিনিসটা হবে, আমরা যদি বাম পাশে দেখি, বাম পাশে হবে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস এখানে হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 2 নঙ্গের জন্য। এখানে আমরা ধরি মানে ওভারঅল যে উপাংশগুলো আছে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার থাকুক, এই যে ভ্যালু মানটা আসবে এটা সলভ করলে তো একটা মান আসবে তাই না, যখন আমাদের কাছে এক্স্যাক্টলি বলার তোমার কোন দেওয়া থাকবে তখন আমরা একটা মান পাবো, এটা স্কোয়ার। তারপর এখান থেকে আর স্কোয়ার যদি কমন নেই তাহলে এখানে কি আসবে, এখানে আসবে তোমার কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। বলো তো কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফার মান কত? কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফার মান কত? এখানে কোন একটা মান আসছে 1, তাহলে আমরা এখানে শুধু আর স্কোয়ারটা পাবো, দেন আর স্কোয়ার এখানে একটা মান, এটা দিয়ে আমরা আর এর মানটা বের করে ফেলবো। তাহলে এখানে আর এর মান কি হবে, আর হবে রুট ওভার সেই মানটা। এটা কিন্তু আবার শূন্য বললো না, এটা একটা মান আসবে, কোন একটা মান আসবে, বুঝছো? সো এইভাবে আমরা হলো লব্ধির মান বের করে ফেলবো। বলো সহজ না ব্যাপারটা? ব্যাপারটা খুবই সহজ না? ব্যাপারটা খুবই সহজ, ব্যাপারটা হলো খুবই সহজ। তাহলে লব্ধির মান, আচ্ছা লব্ধির মান যদি বের হয়ে যায়, এবার আমার কাজ হলো লব্ধির দিক। কি বের করবে এখন? লব্ধির দিক। সো লব্ধির দিকে আমরা কি করব? লব্ধির দিক, লব্ধির দিক বের করার জন্য আমি যেই কাজটা করব, সিম্পল কাজ, অ্যানাদার সিম্পল কাজ, অ্যানাদার সিম্পল কাজ। তাহলে সিম্পল কাজ কি? আমরা যেই কাজটা করব ভাইয়া 2 নং ভাগ 1 নং দেব, ঠিক আছে? 2 ভাগ 1, দেখো 2 ভাগ 1 করলে কি হবে, সব ম্যাথের জন্য সেম, একটু পর আমরা ম্যাথ করব তো সবার জন্য সেম। সো 2 ভাগ 1 করলে কি হবে, এই পাশে বাম পাশে আছে তোমার আর সাইন থিটা বাই হলো আর কস থিটা, তাহলে এখানে সাইন থিটার একটা ভ্যালু আসবে, এটাকে আমরা ধরলাম সাইন থিটার জন্য এফ ওয়াই এফ এক্স। এখানেও ধরো এই সবগুলোর ভ্যালু, এই যে যা আছে না এই সবগুলোর মান, এটাকে আমরা ধরতেছি হলো তোমার কি এফ এক্স, আর এইখানে সবগুলোর মান এটাকে এফ ওয়াই ধরলাম, না থাকো কিছু একটা আসবে। তাহলে এই আর আর এই আর ব্যানিশ, তাহলে এখানে টেন থিটা, তাহলে টেন থিটা ইকুয়াল টু এফ ওয়াই বাই এফ এক্স আসে, বা এখানে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স এফ ওয়াই বাই এফ এক্স। দেখছো খুব সহজ না? খুবই সহজ না? এইভাবে আমরা বের করে ফেলবো, এইভাবে আমরা বের করে ফেলতে পারবো, বুঝতে পারছো? তাহলে এখানে এই যে এটা হলো তোমার এফ এক্স, এটা এফ ওয়াই স্কোয়ার, তাহলে এখানে হবে এফ এক্স স্কোয়ার প্লাস হলো এফ ওয়াই স্কোয়ার। সেখানে যদি আমরা রুট নিই, এটাও আমাদের এফ এক্স স্কোয়ার এফ ওয়াই স্কোয়ার হবে, হ্যাঁ এটাও আমাদের এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার, আর আমরা যদি এখানে রুট নিই, এটা হলো এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার, তার উপর হলো রুটটা। আর এফ এক্স এফ ওয়াই কি বলছি, এই যে জায়গাগুলো আছে, এই যে এখান থেকে এতটুকু, এই পুরোটার যে মান আসবে সেটাকে আমরা এখানে এফ এক্স বলতেছি, আর এইটা করলে এই পুরোটার যে মান আসবে সেটাকে আমরা এফ ওয়াই বলতেছি। তাহলে এইভাবে আমরা এফ এক্স এফ ওয়াই বের করবো, এইভাবে আমরা এফ এক্স এফ ওয়াই বের করব, বুঝতে পারছো? এইভাবে আমরা এফ এক্স এফ ওয়াই বের করবো, এফ এক্স এফ ওয়াই আমরা এভাবে বের করবো। সো খুব সহজ, আমরা জাস্ট যা দেখলাম এটা হলো একটা প্রসিডিউর, আমরা কোন ওয়েতে কোন প্রসেসে আমরা এই ম্যাথটা করবো, জাস্ট এই প্রসিজারটা হলো এটা, ঠিক আছে? এই প্রসিজারটা হলো এটা, এরপর আমরা অনেকগুলো ম্যাথ দেখবো, সেই অনুযায়ী আমরা ম্যাথ সলভ করব। তো যদি এটা দেখা হয়ে যায়, এটা ব্যাস সাথে সাথে অবশ্যই লিখে ফেলবা, এটা যদি লেখা হয়ে যায়, চলো এবার আমরা ম্যাথ সলভ করতে যাই, ঠিক আছে? তাহলে চলো আমরা কি করব, ম্যাথ সলভ করব কিছু। আচ্ছা এই যে এখানে আমি একটু সামারি করে দেই তোমাদের জন্য এই জায়গাটা রাখা। তাহলে আমরা ফার্স্টে কি করব, মান বের করার সময় আমরা যেই কাজটা করব, মান বের করার সময় আমরা 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করব, এবং এইটা থেকে ফাইনালি আমার আর স্কয়ার আসবে, সেটাকে রুট করলে মান হয়ে যাবে। আর যদি আমাকে দিক বের করতে বলে, দিক বের করার জন্য আমি কি করব, দিক বের করার জন্য আমি যেই কাজটা করব সেটা হলো 2 - 1 করব। 2 - 1 যদি করি, আমার এখানে টেন থিটা ইকুয়াল টু কিছু একটা আসবে, সেখান থেকে আমি থিতার মান বের করব, ঠিক আছে? সো জাস্ট এই দুইটা ওয়ে ফলো করলেই আমার এই টাইপের ম্যাথ সবগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। এবার আসো আমরা একটা ম্যাথ সলভ করি, তাহলে আমাদের আইডিয়াটা আরও ক্লিয়ার হবে। আমরা যদি একটা ম্যাথ সলভ করি, তো বলছে চিত্রানুসারে ও বিন্দুতে 1 কেজি বরের একটি স্থির বস্তুর উপর 5 সেকেন্ড যাবত 3টি বল ক্রিয়া করে। আচ্ছা
তাহলে ও বিন্দুতে 5 সেকেন্ড যাবত 3টা বল ক্রিয়া করে। এখন আমাকে বলছে বস্তুটির উপর লব্ধি বলের মান এবং দিক নির্ণয় করো। দুইটা থাকলে আমি ইজিলি নির্ণয় করতে পারতাম। দা প্রবলেম ইজ আমার এখানে 3টা, সো সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করা যাবে না। আমি এখানে কি অ্যাপ্লাই করব? উপাংশ উপপাদ্য অ্যাপ্লাই করব। সো আমি শুরুতে ধরে নেই ভাইয়া যে এখানে লব্ধির দিক হলো এটা, এটা ধরো লব্ধি, এটা ধরো লব্ধি। তাহলে এই লব্ধি এক্স এক্সের সাথে কত কোণ তৈরি করছে? এটা থিটা। এই লব্ধি এক্স এক্সের সাথে কত কোণ তৈরি করছে? এটা ধরো থিটা। তাহলে আমরা কি লিখতে পারি? এক্স এক্সিস বরাবর বা আনুভূমিক বরাবর সেটা আমরা লিখতে পারি তোমার যে লব্ধি আর, সেই আর কস থিটা ইকুয়াল টু তোমার, এবার আসো এই যে 5 নিউটন তোমার এক্স এক্সিস সাথে কত কোণ তৈরি করছে? আমরা সবগুলো এক্স এক্সিসের সাপেক্ষে নেব। বইয়ে এক এক জায়গায় এক একটা সাপেক্ষে নিছে, বাট আমরা সবগুলো এক্স এক্সিসের সাপেক্ষে নেব। তাহলে বলো এই 5 এটা এক্স এক্সিসের সাথে কত কোণ তৈরি করছে? এই 5 নিউটন বল এক্স এক্সিসের সাথে কত কোণ তৈরি করছে? 5 নিউটন বল এক্স এক্সিসের সাথে 0 ডিগ্রি কোণ তৈরি করছে, তাই না? মানে কারণ 5 নিউটন এটা হলো এক্স এক্সিসেই আসে, এক্স এক্সিসে আসে। তাইলে এখন 5 এটাকে আমরা কি বলবো? cos 0 ডিগ্রি প্লাস আমরা লিখতে পারি 6 cos 90 ডিগ্রি, কারণ 6 হলো উলম্ব বরাবর আছে। তারপর এই যে এটা হলো তোমার 2 নিউটন। তাহলে 2 নিউটন হলো 120 ডিগ্রি কোণে আছে। কার সাথে? 2 নিউটন হলো 120 ডিগ্রি কোণে আছে 6 নিউটনের সাথে, কিন্তু আমার লাগবে এক্স এক্সিসের সাথে। তাহলে এক্স এক্সিসের সাথে এটার কোণ কত? এক্স এক্সিসের সাথে এটার কোণ হলো তোমার 120 প্লাস 90, তাই না? তাহলে আমরা এটাই লিখবো 2 cos 120 প্লাস 90 প্লাস 90। এটা লেখার পরে এই লাইনে ডিরেক্ট যে কাজটা করবা, এটাকে ক্যালকুলেটরে তুলে দিবা। একটা ক্যালকুলেটর হাতে নিবা, হাতে নিয়ে এখানে 5 cos 0 যা আছে এইভাবে বসাই দিবা। তুমি বলবা যে ভাই আমি তো এগুলোর মান জানি, তারপরেও বসাই দিবা sin 90, কারণ এক কাজে দুই কাজ হয়ে যাবে। তারপর 2 cos 90 প্লাস হলো তোমার 120। তাহলে এটা যদি আমরা করি তাহলে আমাদের ভ্যালু কত আসে? আমাদের ভ্যালু আসে তোমার 9.27। তাহলে এটা আসে 9.27 নিউটন। ঠিক আছে, এবার সিমিলারলি ওয়াই অ্যাক্সিসে আমরা লিখতে পারি, ওয়াই অ্যাক্সিসে আর সাইন থিটা ইকুয়াল টু কি? আর সাইন থিটা ইকুয়াল টু হলো তোমার 5 cos, 5 আগে ছিল cos, এখন হলো সাইন হয়ে যাবে, জাস্ট cosগুলো সাইন। 5 sin 0 ডিগ্রি প্লাস 6 sin 90 ডিগ্রি প্লাস 2 sin 90 প্লাস 120 প্লাস হলো তোমার 90 ডিগ্রি, যা লিখছি আগের মতো করে একদম হুবহু সেম। ওকে, 120 ডিগ্রি প্লাস হলো 90 ডিগ্রি, এটা হলো 120। ওকে, সো জাস্ট এখানে যত জায়গায় আমি কস লিখছি, আমি কি করব? সবগুলা কসকে সাইনে কনভার্ট করে নেব। ও আচ্ছা, সরি, আমি আগেরটা মনে একটু ভুল করছি, আবার একটু করি। 5 cos 0 ডিগ্রি প্লাস হলো তোমার 6 cos 90 ডিগ্রি প্লাস হলো তোমার 2 cos 120 প্লাস 90। ক্যালকুলেটারে তুলতে ভুল করছি। তাহলে এটা আসবে তোমার 3.26 নিউটন। 9.27 এটা হলো 3.268 নিউটন। 3 গড় পর্যন্ত নিবা 3.268 নিউটন। তারপর এবার সব জায়গায় সাইন আনি, দাঁড়াও আমি জাস্ট ক্যালকুলেটরে তুলতে ভুল করছি। সো সাইন, এবার হলো এই যে সাইন, তারপর হলো আমাদের আবার সাইন। তাহলে এটা যদি আমরা নেই, এখানে আমার আসে 5 নিউটন, উলম্ব বরাবর মান 5 নিউটন। তাহলে 1 আর 2 আমি পেয়ে গেছি। এটা হলো আমার 1 নম্বর সমীকরণ, এটা হলো আমার 2 নম্বর সমীকরণ। এখানে হলো আর সাইন থিটা, এখানে আমরা লিখবো আর কস থিটা। সো যদি এরকম হয় আমরা ওই যে মান নির্ণয়ের সময় কি করব? মান নির্ণয়ের সময় সিম্পলি তোমার 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করব। করলে কি আসবে? করলে এখানে আসবে আর স্কয়ার, আর আমরা জানি কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা আসবে, কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা আসবে। সো এটা যদি হয়, এখানে আমরা স্কয়ার নিতে হবে। কত হবে আমার? 3.268 এটার উপর স্কয়ার প্লাস হলো 5 এটার উপর স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা করলে আমার আর স্কয়ারের মান, এটার মান 1 হয়। তাহলে আর স্কয়ার আর ইকুয়াল টু রুট ওভার কত হয়? 3.268 স্কয়ার প্লাস হলো 5 স্কয়ার। ওকে, তাহলে আমরা দেখি আর ইকুয়াল টু 3.268 স্কয়ার প্লাস হলো 5 স্কয়ার, এটার মান কত হয়? 5.97 নিউটন। এটাই হলো লব্ধির মান। দেখছো,
আমরা এইভাবে লব্ধির মান বের করে ফেলতে পারি। তাহলে লব্ধির দিক যদি আমরা বের করি, দিকটা কত হবে? দিক আমি বলছি, দিকের ক্ষেত্রে আমরা 2/1 দেবো, 2/1। সো 2/1 দিলে কি হবে? আর সাইন থিতা বাই হলো আর কস থিতা, আর সাইন থিতা বাই হলো আর কস থিতা ইকুয়াল টু কত? আর সাইন থিতা বাই আর কস থিতা ইকুয়াল টু হবে 5/3.268, 5/3.268। তাহলে এখানে হবে টেন থিতা, টেন থিতার একটা মান এখান থেকে আমরা ডিরেক্ট থিতা বের করে ফেলতে পারবো। থিতা ইকুয়াল টু আমি ওইটা না বসাই, থিতা ইকুয়াল টু 10 ইনভার্স ডিরেক্ট মানটা বসাই দিই, 5/3.628, 3.628। সো এখানে হবে 10 ইনভার্স 5/3.628 এত নিউটন। তাহলে এখানে 54.03 ডিগ্রি, তার মানে এক্স এক্সিসের সাথে সে 54.32 ডিগ্রি করে থাকবে। এটা হলো আমার লব্ধির দিক, ঠিক আছে? এক্স এক্সিসের সাথে 52.32 ডিগ্রি করে থাকবে। দেখো পুরো ম্যাথটা একবার একটু দেখে নাও, পুরো ম্যাথটা একবার একটু দেখে নাও। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার? ওকে। এরপরে এখানে বলছে বলের লব্ধি নির্ণয় করো। সো এখানে এরকম একটা বল আছে, বলছে হলো বলের লব্ধি নির্ণয় করতে। এই বলের লব্ধি কত এটা হলো তুমি বের করবা। তাহলে এই বলের লব্ধি কত? এই বলের লব্ধি কত? এখানেও আমাদের বিভিন্ন কোণ দেওয়া আছে, আমরা একটু করার ট্রাই করি নাকি? সো আগে আমরা বলগুলো আইডেন্টিফাই করি। এখানে 4টা বল আছে, আগে ছিল 3টা বল, এখানে হলো 4টা বল। তাহলে এখানে 100 নিউটন, 50 নিউটন, 60 নিউটন। তাহলে আমরা যদি বলি 60 নিউটন, এটা হলো তোমার এক্সের সাথে কত কোণ তৈরি করে? আমার সবগুলো এক্সের সাথে কোণ বের করে নিতে হবে। তাহলে 60 এটা হলো এক্সের সাথে 70 প্লাস 90, 70 আর 90 কত হয়? 160 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে এটা হলো 160 ডিগ্রি কোণ তৈরি করছে, 160 ডিগ্রি। আর এইটা আসো, এটা হলো এইদিকে 30 ডিগ্রি। হ্যাঁ, এটাকে আমরা অন্যভাবে হিসাব করি, এখান থেকে এখানে 180 ডিগ্রি, তার সাথে আরও 30 ডিগ্রি। তাহলে 180 প্লাস 30 কত? 180 প্লাস 30 কত? 210 ডিগ্রি তৈরি করে, তাই না? সো এটা হলো 210 ডিগ্রি। সেই কোণগুলো আমার আগে বের করতে হবে। এক্স এক্সিসের সাথে কোণ, কোণ মানে কি? এক্স এক্সিসের সাথে কত কোণ তৈরি করে এটা আমার বের করে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা বের করে ফেলছি। তাহলে এই যে এই বলের লব্ধি নির্ণয় করা কি কঠিন জিনিস? এই বলের লব্ধি নির্ণয় করা কি কঠিন জিনিস? আমি হলো এক্স এর সাথে যাব, এক্স এর সাথে যাব, এক্স এর সাথে কি হয়েছে? এক্স এর সাথে 100 নিউটন হলো একদম এক্স এক্সিসে আছে, মানে ওই যে আগের মতো আমি একটা লব্ধি ধরে নেব। ধরো এইদিকে লব্ধি, আমি তো জানি না কোন দিকে, আমি জাস্ট ধরে নিছি। ধরো এইদিকে লব্ধি, লব্ধির মান হলো আর, সেটা হলো এক্স এক্সিসের সাথে থিতা কোণ করে আছে। বুঝতে পারছো? এক্স এর সাথে কত কোণ? থিতা কোণ করে আছে। এবার আসো আমরা যদি এখানে লিখি, কি লিখবো? আর কস থিতা, আর কস থিতা একদম আগেরটার মতো। তাহলে আর কস থিতা ইকুয়াল টু কি হবে? আর কস থিতা ইকুয়াল টু হবে 100 কস 0 ডিগ্রি, কারণ সেটা এক্স অ্যাক্সিসে আছে। তাহলে আর কস থিতা কি হবে? 100 কস 0 ডিগ্রি, 100 কস 0 ডিগ্রি প্লাস এখানে আসবে তোমার 50 কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি। তারপর আমার কত আসবে? তারপর আমার আসবে হলো তোমার 60 কস 160 ডিগ্রি, 60 কস 160 ডিগ্রি। তারপর আমার এখানে আসবে কি 50 কস কত ডিগ্রি? 50 কস 210 ডিগ্রি। বুঝতে পারছো? সো এটা যদি হয়, এটা যদি হয় তাহলে আমার সেকেন্ডলি কাজটা কি? আমার সুন্দর করে ক্যালকুলেটরে বসে এগুলোর মান বের করে নেওয়া। খুব সহজ জিনিস, খুব সহজ। ফিজিক্স কি কঠিন নাকি? ফিজিক্স হলো একদম পানি, ফিজিক্স হলো একদম পানির মতো সোজা। তাহলে এত ইন্টু কস 0 ডিগ্রি প্লাস 50 ইন্টু কস 90 ডিগ্রি প্লাস 60 ইন্টু কস 160 ডিগ্রি প্লাস তোমার 50 ইন্টু কস 210 ডিগ্রি। তো এই সবগুলো যদি আমি বসাই ব্যা, সবগুলো বসাই, আমার এখানে কত আসে? আচ্ছা দেখি ব্যা, আবার একটু চেক করে নেই আগের মতো ভুল করছি কিনা। কস 210, 50 ইন্টু কস 210, ওকে। তারপর 60, তোমরা একটু ব্যয়ের সাথে সাথে করে ফেলো। 60 ইন্টু কস 160, ঠিক আছে। তারপর 50 ইন্টু কস 90, ঠিক আছে। তারপর হলো তোমার 100 ইন্টু কস 0 ডিগ্রি, ওকে। সো আমার এখানে মান আসে তোমার 0.317, 0.317, 0.317 নিউটন, ঠিক আছে। এবার ও অ্যাক্সিস বরাবর যদি আমি মান নিই, সেম জিনিস, জাস্ট আর সাইন থিতা, আর সাইন থিতা। তাহলে এখানে কি হবে? 100 কস, 100 কসের জায়গায় এখন জাস্ট সাইন 0 ডিগ্রি। এরপর 50 জায়গায় কি হবে? কসের জায়গায় জাস্ট সাইন, সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। তারপর আমার এখানে আছে 60, কস ছিল 160 ডিগ্রি, এখন হবে 60 সাইন
160 ডিগ্রি প্লাস 50 সাইন 210 ডিগ্রি। ক্লিয়ার? তো সাইনেরগুলো জাস্ট বসাই দিলাম, তাহলে আমি লিখতে পারি আর সাইন থিটা ইকুয়াল টু, আচ্ছা এবার আমি একটু কজের জায়গায় সাইন বসাই, সাইন সাইন ওকে, জাস্ট আগে ক্যালকুলেটারে যেখানে কজ বসাইছো সেখানে হবে সাইন। সাইন ওকে, সো ভ্যালু চলে আসছে আমাদের, আসে 45.52 নিউটন, 45.521 নিউটন। তাহলে বলো আমি এখানে 1 2 পেয়ে গেছি, এটা হলো আমার 2 নম্বর সমীকরণ, এটা হলো আমার 1 নম্বর সমীকরণ, ঠিক আছে? এটা 2, এটা 1 নম্বর। এই যে এখানে এটা থিতা ধরছি, এটা একটু সুন্দর করে লিখে দেই, এটা হলো থিতা, থিতা। তাহলে আমি 1 আর 2 পেয়ে গেছি। এখন আমার কি করতে হবে এখানে? সিম্পলি আমরা যদি হলো মান বের করতে যাই, মান যদি আমরা বের করতে যাই, দেখো মানে এই যতগুলা তোমরা করবা, তোমরা হলো যতগুলা করবা তোমরা একটু দেখে নিবা, কই এই যে সবগুলা কিন্তু আমরা এই জায়গা থেকে আসতেছি, সবগুলা ম্যাথ আমরা এই জায়গা থেকে আসতেছি, তাই না? একদম সেম প্রসেস। তার মানে একটা প্রসেস তুমি শিখতে পারলে দেখবা যে সব ইজি। এই প্রসেসটা কি খুব একটা কঠিন প্রসেস না। আমরা উপাংশ বিভাজন পড়ছি না লাস্ট ক্লাসে, এই ক্লাসে আমরা উপাংশ বিভাজন পড়ছি না, এই উপাংশ বিভাজনের ব্যবহার পড়ছি না, যত জায়গায় উপাংশ বিভাজন। তার মানে তুমি বুঝতেছো উপাংশ বিভাজনের গুরুত্ব কতটুকু। এই এক উপাংশ বিভাজন দিয়ে আমাদের একাধিক বল থাকলেও সেটা লোভ দিয়ে আমি বের করে ফেলতে পারি, একাধিক বল থাকলেও সেটা লোভ দিয়ে আমি কি করতে পারি, বের করে ফেলতে পারি। তার মানে এই উপাংশ বিভাজনের গুরুত্ব অপরিসীম। এই উপাংশ বিভাজনের গুরুত্ব কি? একদম অপরিসীম। এটা আমাদের খুব ভালো করে শিখতে হবে। তোমাদের যাদের মানে যারা এই ক্লাস করতেছো, যারা এই ক্লাস করতেছো কিন্তু উপাংশ বিভাজনের ক্লাস করো নাই, তোমরা অবশ্যই আগের ক্লাসটা করে আসবা, অবশ্যই আগের ক্লাসটা করে আসবা, তাইলে তোমার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আগের ক্লাসে অর্থাৎ লেকচার 3-এ আমরা উপাংশ বিভাজন একদম ইন ডিটেইলস আলোচনা করছি, ইন ডিটেইলস আলোচনা করছি। ওকে, তো আমরা আমাদের এখনকার যেটা সেটাতে যাই, ম্যাথগুলোতে। এবং তোমরা কিন্তু এই স্লাইড পেয়ে যাবে, এই স্লাইডটা হলো তোমাদের কমেন্টে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? যারা পাবা না তারা কমেন্ট করে, এই কমেন্টে দিয়ে দেওয়া হবে। ওকে, তাহলে এখানে আমরা যদি মান নির্ণয় করি, সেই মানটা কত আসবে, সেই মানটা কত আসবে, এখানে আমাদের মান কত আসবে, আমরা যদি মান বলি তাহলে আমরা মান সেটা হলো তোমার 1 নাম্বার স্কোয়ার প্লাস হলো 2 নাম্বার স্কোয়ার। তাহলে 1 আছে কি আর কস থিতা, তাহলে এটা হবে আর কস থিতা স্কোয়ার প্লাস আর সাইন থিতা স্কোয়ার ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হবে তোমার 0.317 স্কোয়ার প্লাস তোমার এখানে হবে 45.521 স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে এখানে কি হবে, এখানে কি হবে, এখানে হবে তোমার আর আর স্কোয়ার কজ স্কোয়ার থিতা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিতা ইকুয়াল টু, এই মানটা আমরা একটু বের করে নিই, এই মানটা আমরা একটু বের করে নিই, এই ভ্যালুটা আমাদের কত আসে। তাহলে এটা হলো 0.317 স্কোয়ার প্লাস হলো তোমার 45.521 স্কোয়ার। তাহলে এটা আসে আমাদের 2072.262, 2072.262। আমি একটু ইন ডিটেলসে করে দিচ্ছি, ঠিক আছে? ইন ডিটেলসে করে দিচ্ছি। তাহলে এটা যদি হয় আমরা এখানে আর স্কোয়ারটা কমন নেব, আর স্কোয়ার কমন নিলে কজ স্কোয়ার থিতা প্লাস হলো সাইন স্কোয়ার থিতা। তাহলে বলো কজ স্কোয়ার থিতা প্লাস সাইন স্কোয়ার থিতা কত? 1। এটা ইকুয়ালটা আমার থাকতেছে 0.262 নিউটন যা আছে। তাহলে আমার এখানে আর স্কোয়ারের ভ্যালু কত আসতেছে, আর স্কোয়ার হলো 2072.262 নিউটন। বা এখান থেকে আমরা যদি আর বের করি, সেই আর এর মান কত আসে, আর এর মান হলো আমরা যদি রুট ওভার করি, আমরা যদি হলো রুট ওভার করি, সো রুট আনসার দেই, তাহলে এটা আসে 45.52 নিউটন। এটা হলো আমার আনসার। এটা হলো কি বলছে লব্ধি নির্ণয় করো। এখন দেখো এখানে আমরা যেটা বের করছি সেটা হলো মান। তোমাদের আমি বারবার বলছি যদি শুধুমাত্র লব্ধি নির্ণয় করো বলে তাহলে তোমার দুইটা জিনিস লাগবে, মান প্লাস হলো দিক, মান প্লাস হলো কি দিক, এই দুইটা জিনিসই লাগবে। তাহলে আমরা জাস্ট এখানে মানটা বের করলাম, এখন আমার দিকও বের করতে হবে। তাহলে আমরা এই পার্টটুকু নেই দিক বের করার জন্য। সো দিক, লব্ধির দিক কত হবে
লব্ধির দিক হবে তোমার কি করতে হবে, ওই যে 2/1, তাহলে 2/1 আর সাইন থিতা বাই হলো আর কস থিতা ইকুয়াল টু কি, আর সাইন থিতার ভ্যালু কত, আর সাইন থিতার ভ্যালু হলো 45.521, তাহলে এটা হলো 45.521 আর আর কস থিতা কত, আচ্ছা এটা 4 এর মতো হয়ে গেছে, এটা 521 আর আর কস থিতা কত, আর কস থিতা হলো 0.317, তাহলে আর আর কাটা 10 থিতা, 10 থিতার মান আসে 45.521 হলো 0.317। ও 45.521 কেন, ও সরি এটা 522, হ্যাঁ এটা হলো 45.52, একটা 51 আসছে, ঠিক আছে দুইটা মান কাছাকাছি আসছে, কারণ এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ খুবই কম, এই জন্য আমরা বুঝতেছি ও অ্যাক্সিস বরাবর উপাংশ একটু বেশি। তাহলে এখান থেকে আমরা যদি টেন থিতা, টেন ইনভার্স যদি আমরা এই মানটা নিই 45.521 বাই হলো 0.317, ওকে তাহলে এটা কত 89.6 ডিগ্রি, তাহলে থিতার মান কি হবে 10 ইনভার্স, দেখো এই ম্যাথটা একদম ইন ডিটেলস করাই দিচ্ছি তোমাদের, 521 বাইরে 0.317, এটা তাহলে এটা কত আসে 521 0.21 89.6 ডিগ্রি, তাহলে এখানে আসে 89.6 ডিগ্রি, ঠিক আছে এটা হলো আমাদের লব্ধির দিক। তাহলে আমরা মান দিক দুইটা জিনিস হলো নির্ণয় করছি, দুইটা জিনিস হলো একটু দেখে নিবা, এটা হলো আমাদের লব্ধির দিক, এটা হলো আমাদের লব্ধির মান। তাহলে মান এবং দিক দুইটা জিনিসই দেওয়া লাগবে যদি লব্ধি বের করতে বলে, যদি লব্ধি বের করতে বলে মান দিক দুইটা জিনিসই হলো দেওয়া লাগবে। ম্যাথটা ক্লিয়ার? ওকে, যদি ক্লিয়ার হও আমরা পরের ম্যাথে যাই, যদি ক্লিয়ার হও আমরা পরের ম্যাথে যাই। তাহলে আমাদের পরের ম্যাথ কি বলছে, চিত্রে তিনটি সমতলীয় ভেক্টর, এটা হলো বরিশাল বোর্ডে আসা 22 সালের বরিশাল বোর্ডে আসা একটা কোশ্চেন, তিনটি সমতলীয় ভেক্টর ও বিন্দুতে ক্রিয়াশীল রয়েছে f1 f2 f3, তিনটির মিলিত ফল নিচের কোন দিকে ক্রিয়া করবে গাণিতিক বিশ্লেষণ দাও। তাহলে এই যে মিলিত ফল, এই মিলিত ফল মানে কি, তিনটার মিলিত ফল, এই যে বলেন মিলিত ফল, এটা মানে মিলিত রেজাল্ট, তো এখান থেকে কি আসে লব্ধি, এই মিলিত ফল মানেই হলো লব্ধি, লব্ধি কোন দিকে ক্রিয়া করবে এটা ব্যাখ্যা করতে বলছে। তার মানে আমাদের তিনটা বল আছে, ওই যে ভাই আগে তোমাদেরকে বলছি, আগে আমরা একটু কোনটা আইডেন্টিফাই করে নেব। সো প্রথমটা f1 তো হলো x অ্যাক্সিসের সাথে, এই যে x অ্যাক্সিসের সাথে আমরা সবসময় কাজ করব আর কি, ঠিক আছে x অ্যাক্সিসের সাথে, ওকে যদি এখানে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ দেওয়া, সো ইস্টটাকে আমরা x অ্যাক্সিস ধরে নেব, পজিটিভ x অ্যাক্সিস, ওকে। এরপর তোমার প্রথমে আছে f1 থিতা কোণ, তারপর f2 যেটা আছে সেটা হলো থিতা টু 30 ডিগ্রি, তাহলে f2 এর সাথে আমরা যদি এই প্রথমটা দেখি অর্থাৎ x অ্যাক্সিসের সাথে, তাহলে এখানে হলো 90 প্লাস 30, 90 প্লাস 30 কত 120, তার মানে এই x অ্যাক্সিস আর হলো f2 এরা হলো 120 ডিগ্রি কোণ তৈরি করে। তারপর f3 আর x অ্যাক্সিস, তাহলে এই f3 আর x অ্যাক্সিস কত কোণ তৈরি করে, এটা হলো 180 প্লাস হলো 45, 180 সাথে যদি আরো 45 যোগ করি তাহলে কত হয়, 180 সাথে যদি আমরা 45 যোগ করি তাহলে কত হবে 225 ডিগ্রি, তাহলে সে হলো 225 ডিগ্রি কোণ তৈরি করে, 225 ডিগ্রি কোণ তৈরি করে, ঠিক আছে। তাহলে এবার বাকি জিনিসপত্র খুব ইজি না, আমরা দেখব এক্স অ্যাক্সিসের সাথে কি হবে আর cos থিতা, ও আচ্ছা আমরা একটা লব্ধি নেই তাই না, সো আমরা ধরে নেই লব্ধি এরকম একটা কোনো একটা দিকে লব্ধি আছে, লব্ধি এরকম কোনো একটা দিকে আছে, এটা হলো লব্ধি, সো সেই লব্ধি হলো কত কোণ তৈরি করছে, সেই লব্ধি হলো তোমার থিতা কোণ তৈরি করছে, সেই লব্ধি কত কোণ তৈরি করছে থিতা কোণ। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, আমরা এখানে লিখতে পারি x অ্যাক্সিস বরাবর r cos থিতা ইকুয়াল টু f1 cos কত ডিগ্রি, f1 cos 60 ডিগ্রি, তারপর f2 cos কত ডিগ্রি, f2 cos 120 ডিগ্রি, এবং পরিশেষে f3 cos কত ডিগ্রি, f3 cos হলো তোমার 225 ডিগ্রি, ঠিক আছে এটা। তাহলে f1 f2 f3 এর মান কত, f1 এর মান হলো আমাদের এখানে তোমার 4 নিউটন, তাহলে এটা হলো তোমার 4 cos 60 ডিগ্রি, তারপর হলো আমাদের কত, আমাদের আছে পরেরটাও 4, তিনটেই 4, তাহলে এটা হলো 4 cos 120 ডিগ্রি, তারপর হলো 4 cos 225 ডিগ্রি, ঠিক আছে। সো এটা যদি আমরা বের করি আমাদের ভ্যালু কত আসে, আমাদের ভ্যালু কত আসে, সো 4 cos 60 ডিগ্রি প্লাস 4 cos 120 ডিগ্রি প্লাস 4 cos 225 ডিগ্রি, তাহলে আমাদের এখানে আসছে
নেগেটিভ আসে মানটা -2.828 -2.828 এত নিউটন। আচ্ছা নেগেটিভ মানে আমরা যেদিকে ধরছি এটা আসলে আর cos থিটার ভ্যালুটা তার বিপরীত দিকে, ঠিক আছে। আমরা তো ধরছি ধরো আর cos থিটা হলো এই দিকে, এটা যদি আর হয় আমরা ধরছি হলো আর cos থিটা এই দিকে x এর দিকে, কিন্তু বাস্তবে আর cos থিটা হলো ওয়েস্টের দিকে এরকম। আচ্ছা ও অ্যাক্সিস বরাবর যদি আমরা নেই তাহলে আর sin থিটা সিমিলার জিনিস। সো আমি একদম সেকেন্ড লাইন থেকে লেখা শুরু করি 4 sin 60 ডিগ্রি, তারপর হলো এখানে হবে 4 sin 120 ডিগ্রি, তারপর হবে তোমার 4 sin 225 ডিগ্রি। তাহলে এরকম যদি হয় আমাদের এখানে কি হবে 4 ইন্টু সাইন 60 প্লাস 4 ইন্টু সাইন 120 প্লাস 4 ইন্টু সাইন 225, ঠিক আছে। এই টাইপের ম্যাথগুলো কিন্তু বোর্ডে বারবার আসে, এই টাইপের ম্যাথগুলো বোর্ডে বারবার আসে, ঠিক আছে। সো এটা কিন্তু তোমার পারা লাগবে। এটা হলো 4 পয়েন্ট, তাহলে আর সাইন থিটার মান আসছে ব্যয় কত, আর সাইন থিটার মান আসছে 4.099 বা 4.01 বলতে পারি, 01 নিউটন, 4.1 নিউটন, সরি 4.1 নিউটন, এটাকে আমরা 4.1 নিউটন বলতে পারি। তো এটা হলো কার মান, এটা হলো আমাদের, সুন্দর হয় না কেন, সো 4.1 নিউটন। আচ্ছা এটা হলো আমাদের ধরো ইকুয়েশন 1, এটা হলো ইকুয়েশন 2। তাহলে আমরা এখান থেকে বুঝতেছি যে আর এর মান কত হবে, আমরা একদম ডিরেক্ট মানটা লিখে ফেলি, কারণ তোমাদেরকে এগুলো বলা হয়েছে বারবার। আর এর মান কত হবে, আর এর মান হবে এই মান, এই যে -2.828 স্কোয়ার প্লাস হলো 4.1 স্কোয়ার। তাহলে মানটা কত আসে, মানটা কত আসে, মান হলো √2.828 স্কোয়ার প্লাস হলো 4.1 স্কোয়ার, ঠিক আছে। 4.98 নিউটন হয়, এটা হলো আমার মান 98 নিউটন। আর আমি এখন শর্টকাটে দিক বের করে ফেলবো, একদম শর্টে দিক, দিক হলো কি থিটা ইকুয়াল টু টেন ইনভার্স, উপরে কি হবে এই যে ওয়াই অ্যাক্সিসের যে স্থানাঙ্কটা আছে 4.1 আর নিচে কি হবে -2.828। সো আমরা যদি নেই থিটা ইকুয়াল টু টেন ইনভার্স 1 4.1 বাই হলো -2.828, তাহলে এখানে কত হয়, এখানে আমার -55 ডিগ্রি, -55.403 ডিগ্রি, 3 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা যেই দিকে ধরছি কোনটা আসলে সেই দিকে না, কোনটা হলো নেগেটিভ দিকে। সো এটা মাইনাস কি, এটা মাইনাস হলো 55 পয়েন্ট এত ডিগ্রি, এটাই হলো আনসার। তোমার এগুলা মানে এই এতটুকু আনসার দিয়ে দিলেই হবে, জাস্ট এখান থেকে বুঝাইতে হবে যে, এখান থেকে তোমার জাস্ট বুঝাইতে হবে, দেখাইতে হবে কোনটা কোন দিকে। তো তুমি থিটা ডিনোট করে দিছো, এটা হলো তুমি ধরছো ইস্টের দিকে, অ্যাকচুয়ালি কোনটা হবে ওয়েস্টের দিকে, তুমি ধরছো ইস্টের দিকে, কোনটা হবে কোন দিকে, ওয়েস্টের দিকে, এই জন্য নেগেটিভ আসছে, ঠিক আছে। কোনটা অ্যাকচুয়ালি কোন দিকে হবে, ওয়েস্টের দিকে হবে, ক্লিয়ার, এটা জাস্ট বলে দিবা, ওকে। এরপর আসো ত্রিমাত্রিক আয়তাকার বিস্তারে ভেক্টর বিভাজন, ঠিক আছে। সো ত্রিমাত্রিক আয়তাকার ভেক্টর বিস্তারে ভেক্টর বিভাজন, এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, এইটাকে আমরা আসলে যে উপাংশ cos থিটা sin থিটা এগুলো দিয়ে প্রকাশ করব না নরমালি, কারণ ত্রিমাত্রিক যখন থাকে, আমরা যা দেখছি এগুলো কিন্তু সব দ্বিমাত্রিক ছিল। এই যে এক্সাম্পল যা দেখছি অনেকগুলো বল থাকতে পারে, বাট দুইটা তলে এক্স আর ওয়াই তলে ছিল। কিন্তু ত্রিমাত্রিক মানে কি, ত্রিমাত্রিক মানে হলো এক্সেও থাকবে, দেখো ত্রিমাত্রিক যদি আমরা অ্যাকচুয়ালি ড্র করি, সো ত্রিমাত্রিক জিনিসটা কেমন, এরকম একটা, তার সাথে আবার এরকম একটা আসছে, ঠিক আছে এরকম। দেন এখান থেকে তুমি এবার ত্রিমাত্রিক আঁকো, এই এই এরকম একটা ব্যবস্থা, তাই না। তাহলে এরা কি অনেকগুলা তল, এটারই হলো 6টা তল আছে, এরকম ত্রিমাত্রিক একটা ব্যবস্থা, এখানে 6টা তল আছে, তাহলে এখানে হলো 6টা তল আছে। তার মানে ধরো আমরা যেটাকে ধরি, ধরো আমরা যদি এটাকে এক্স ধরি, এটা ওয়াই ধরি, তাহলে এইটা হলো একটা অ্যাক্সিস জেড, তিনটা অ্যাক্সিস এক্স ওয়াই জেড। তো এরকম যদি হয় এক্স ওয়াই জেড এই তিনটা অ্যাক্সিস, তো এই ক্ষেত্রে আমরা আসলে ওইভাবে উপাংশ বিভাজন করতে পারি না। তো এই ক্ষেত্রে আমরা নর্মালি যেটা ধরি আয়ত একক ভেক্টর আমরা যা দেখছি সেটাই, ধরো কোনো একটা ভেক্টর সেটা হলো তিনটা অ্যাক্সিসে আছে, তখন আমি ট্রাই করি সেটাকে এইভাবে লেখার, 3i সরি মান দিয়ে নালেই, সো ai প্লাস বিজে প্লাস হলো সিকে, ঠিক আছে। আমরা হলো এটাকে এইভাবে লেখা ট্রাই করি। তার মানে এখানে এই যে এআই অংশটা আছে এটা হলো এক্স এক্সিসের অংশ, এক্স অক্ষের, আর এই যে বি যে আছে এটা হলো ওয়াই অক্ষের, এবং এই যে তোমার ভাইয়া সি কে আছে এটা হলো জেড অক্ষের, এটা কি জেড অক্ষের মান। সো আমরা এটাকে এইভাবে লিখি।
এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের মান, ঠিক আছে। দেন এখান থেকে আমরা যদি এর মান নির্ণয় করি, তোমরা জানো এর মান কত হবে, নর্মালি আমরা যে মানটা পড়ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এটাই হলো উপাংশ। তাহলে ত্রিমাত্রিক উপাংশ আসলে জাস্ট ওই আই এর সাথে যেটা থাকে এটাই হলো মান ইন্টু আই। তাহলে এ আই হলো এক্স এক্সিসের দিকের উপাংশ, বি যে হলো ওয়াই এক্সিসের দিকের উপাংশ, সি কে হলো জেড এক্সিসের দিকের উপাংশ, ঠিক আছে। আর এখান থেকে যদি আমরা একক ভেক্টর নির্ণয় করি, সো একক ভেক্টর সেটা কত হবে, সেটা হবে আমরা জানি এ বাই হলো জাস্ট এর মানটা, ঠিক আছে। এটা আমরা জানি, এটা আমরা আগেও দেখে আসছি। এটাই হলো ত্রিমাত্রিক আয়তাকার বিস্তারে ভেক্টরের বিভাজন। তোমরা এটা দেওয়ার রিজন হলো তোমরা হয়তো ওই যে দ্বিমাত্রিক করার পর কনফিউজড হয়ে যাবে, ত্রিমাত্রিকটা কি হবে। সো ত্রিমাত্রিকটা অ্যাকচুয়ালি হলো এরকম হয়, ঠিক আছে। তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা অবস্থান ভেক্টর, ধরো এখানে পি একটা জিনিস আছে, সো আমরা এটাকে কিভাবে প্রকাশ করি, ওই যে আমরা ত্রিমাত্রিকের ক্ষেত্রে ওপি প্রকাশ করি, হ্যাঁ, মানে যা আছে তা থেকে বিয়োগ, তার মানে এক্স মাইনাস মূলবিন্দু সবসময় 0 0 0। ত্রিমাত্রিকে মূলবিন্দু কি, এই যে ও, ত্রিমাত্রিকে ও মানে হলো 0 0 0। সো আমরা লিখতে পারি এক্স মাইনাস 0 আই প্লাস ওয়াই মাইনাস 0 জে প্লাস জেড মাইনাস 0 কে। এই যে যা পড়াইতেছি তোমাদের, এর থেকে বেশি তোমাদের কিচ্ছু লাগবে না, এর থেকে বেশি তোমাদের কিচ্ছু লাগবে না। জাস্ট যা পড়াইতেছি এই কোশ্চেনগুলো করবা, তারপর মেইন বই পড়বা। যা পড়াইতেছি জাস্ট এই কোশ্চেনগুলো করবা, মেইন বই পড়বা। তাহলে এখানে কি হয়, অবস্থান ভেক্টর এক্স আই প্লাস ওয়াই জে প্লাস হলো জেড কে। তোমাদেরকে ব্যয় বলছি যে অবস্থান ভেক্টর ওপি যেই কথা, এখানে যদি শুধু পি থাকতো এটাও কিন্তু সেম কথা, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস হলো জেড কে। ক্লিয়ার, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস হলো জেড কে, সেম কথা, বুঝা গেছে। ওকে, এরপরে এরপরে আমাদের বলছে যে কোনো দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ সরণ আর কি, ঠিক আছে। ত্রিমাত্রিক অক্ষ ব্যবস্থায় যদি সরণ বলে তাহলে সরণ এরকম, এই যে আর ওয়ান আর টু বের করতে বলছে। সো ধরো এখানে আমাদেরকে বলছে ডেল আর বের করতে। প্রথমে এখানে আর ওয়ানটা লিখি, আর ওয়ান হলো অবস্থান ভেক্টর। এই আর ওয়ান যেই কথা ও আরও সেম কথা, আর ওয়ান যেই কথা ও আর এটাও সেম কথা। তাহলে আর ওয়ান কত হবে, এক্স ওয়ান আই, তারপর হলো তোমার ওয়াই ওয়ান জে, তারপর হলো তোমার জেড ওয়ান কে, আর আর টু কি হবে এক্স টু আই ওয়াই টু জে জেড টু কে। তাহলে আমাদের দেখতে হবে ইনিশিয়ালি কোথায় ছিল, ইনিশিয়ালি ছিল হলো আর ওয়ানে। ইনিশিয়ালি কোথায় ছিল, ইনিশিয়ালি হলো আর ওয়ানে ছিল, ফাইনালি হলো আর টুতে গেছে। তাহলে ডেল আর যেটা, এটা কিন্তু মানে যে কোনো দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বও বলে, এটা যে কোনো দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বও বলে। আবার এটা কি, এটা হলো সরণ, এটা সরণ ভেক্টর, কিন্তু এটা একটা সরণ ভেক্টর, এটা একটা সরণ ভেক্টর। ওকে ওকে, ডেল আর তাহলে কি হবে, ডেল আর হবে আর টু মাইনাস হলো আর ওয়ান, আর টু মাইনাস আর ওয়ান। তাহলে আর টুর মান কত, এক্স টু আই প্লাস হলো ওয়াই টু জে প্লাস হলো জেড টু কে মাইনাস এক্স ওয়ান আই মাইনাস প্লাস এক্স ওয়াই টু, সরি এক্স টু না, প্লাস ওয়াই টু জে প্লাস হলো তোমার জেড টু কে। তো এটাকে আমরা যদি লিখি, জিনিসটা আয়ের গুলাকে এক পাশে লিখি, তাহলে হয় এক্স টু মাইনাস এক্স ওয়ান আই প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান জে, তারপর হলো আমাদের হয় জেড টু মাইনাস জেড ওয়ান কে। বুঝতে পারছো, জেড টু মাইনাস জেড ওয়ান কে। তাহলে এখান থেকে আমরা যদি এবার সরণ ভেক্টর ডেলারের মান বের করি, সো ডেলার এটা যদি মান বের করি, এই মানটাই হলো মধ্যবর্তী দূরত্ব। এই মানটা কি, মধ্যবর্তী দূরত্ব। সো এই মধ্যবর্তী দূরত্ব কত হবে, সিম্পল। এই সূত্র দেখার পর তোমাদের অনেক পরিচিত সূত্রের কথা মনে পড়ে যাবে। তাহলে এটা কি হবে, এক্স টু মাইনাস আই এর সহগের উপর স্কোয়ার প্লাস জে সহগের উপর স্কোয়ার প্লাস হলো কে সহগের উপর স্কোয়ার, কে সহগের উপর স্কোয়ার। বলো এটা তোমরা পড়ছো না, তোমরা এটা দুইটা ভার্সন পড়ছো, মানে জাস্ট এই প্রথম এক্স টু মাইনাস এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার, এটা কোথায় পড়ছো, এটা হলো তোমাদের হায়ার ম্যাথে যে স্থানাঙ্ক জ্যামিতি ছিল সেই স্থানাঙ্ক জ্যামিতিতে পড়ছো। যদি তিনটা থাকে, কোনো বিন্দুর যদি স্থানাঙ্ক এরকম তিনটা থাকে, স্থানাঙ্কে শুধু এক্স ওয়াই না থাকে, এক্স ওয়াই জেড থাকে, তখন সিম্পলি জিনিসগুলো হলো এইভাবে করবা, ঠিক আছে। আর একক ভেক্টর কেমনে নির্ণয় করবা, এই যদি এই ডেল এর একক ভেক্টর বলে, উপরে হলো ডেল আর ভেক্টরটা হবে আর নিচে হলো সিম্পলি ডেল এর মান, ঠিক আছে। তাহলে এইগুলাই হলো আমাদের কি ছিল, এগুলা ছিল হলো আমাদের এই যে ত্রিমাত্রিক ব্যবস্থায় অবস্থান ভেক্টর।
ত্রিমাত্রিক ব্যবস্থায় সরণ ভেক্টর বা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এর আগে ছিল ত্রিমাত্রিক ব্যবস্থায় অবস্থান ভেক্টর কেমন হবে, এরপর আমরা দেখলাম ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় সরণ ভেক্টর বা মধ্যবর্তী দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করতে পারি। সো আমরা জাস্ট এইভাবে নির্ণয় করতে পারবো, ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাসের আমাদের মোটামুটি পার্ট। আজকের ক্লাস আমাদের এতটুকুই। আর প্রতিটা ক্লাসের শেষে আমাদের যে আকর্ষণীয় ব্যাপারটা থাকে সেটা হলো হোমওয়ার্ক সেশন। সো অবশ্যই তোমাদের হোমওয়ার্ক দেওয়ার কাজ হলো দেওয়ার মানে আমাদের দিক থেকে রিজন কি কেন হোমওয়ার্ক দিচ্ছি, যাতে বাসায় জিনিসগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে। একটু তুমি চিন্তা করতে পারো, যাতে এটা চিন্তা করো যে মানে অনলাইন ক্লাসে যে জিনিসটা হয়, তোমাদের একটু টাইম নিয়ে ব্যয় বলে দেই, অনলাইন ক্লাসে যে জিনিসটা হয়, অনলাইন ক্লাস করে মানে মারা খাইছে এরকম স্টুডেন্টের সংখ্যা হিউজ। এখন বলবো যে ভাই এইভাবে কেন বলতেছেন, এই জন্য বলতেছি জাস্ট অনলাইন ক্লাস করে আর প্র্যাকটিস করে না, অনলাইন ক্লাস করে আর প্র্যাকটিস করে না। এবং অনলাইন ক্লাস করার পরে যে ভাইয়ারা এখানে যারা থাকে এরা তো আল্লাহর রহমতে মোটামুটি সব পারে। তো এরা তোমাদেরকে যেই টাইপের কনসেপ্ট দেখায়, যেই টাইপের ম্যাথ দেখায়, এত ম্যাথ ট্যাথ করার পর তোমাদের কাছে মনে হয় যে ভাইয়া আর তো লাগবে না, এগুলো তো আমি পারবই, এগুলো পারবই। কিন্তু না, এই ম্যাথের বাইরেও যে ম্যাথ আছে, এই চিন্তার বাইরেও যে চিন্তা আছে, তোমাদেরকে আমরা এখান থেকে শুধুমাত্র কি করি, চিন্তা করার কিভাবে চিন্তা করতে হবে এটা শিখাই, ঠিক আছে। কিভাবে চিন্তা করতে হবে এই রাস্তাটা তোমাদেরকে আমরা দেখাই। তো তুমি যদি বাসায় এই রাস্তা দেখানো রাস্তায় না চলো, তুমি যদি এই দেখানো রাস্তায় না চলতে পারো, তাইলে কিন্তু আসলে মানে লাভ নাই, রাস্তা চিনে লাভ নাই সেই রাস্তায় না হেঁটে। কারণ সেই রাস্তায় না হাঁটলে সেই রাস্তার যে মানে রাস্তা কি ভালো নাকি খারাপ, সেই রাস্তা কতটুকু কঠিন এটা তুমি বুঝতে পারবা না। তাহলে রাস্তা কতটুকু কঠিন এটা বোঝার জন্য রাস্তা হাঁটতে হবে। এই জন্য আমাদের হোমওয়ার্কগুলো দেওয়া। এই হোমওয়ার্কগুলো দেখে যাতে তোমার কাছে মনে হয় এই হোমওয়ার্কগুলো কিন্তু কি আজকের ক্লাসের করানো কনসেপ্ট থেকেই, কিন্তু তারপরেও তোমার কাছে তুমি দেখবা হয়তো অনেকে এই হোমওয়ার্কটা দেখে কঠিন লাগতেছে। কঠিন লাগাটাই স্বাভাবিক, তুমি স্টুডেন্ট ভাই, তোমার কাছে কঠিন লাগবে। বাসায় যদি ম্যাথ কঠিন না লাগে তাহলে কোথায় কঠিন লাগবে? পরীক্ষায় কঠিন লাগলে তো সমস্যা, পরীক্ষায় কঠিন লাগলে তো তোমার পরীক্ষা খারাপ হবে। তাহলে পরীক্ষায় কঠিন লাগানো যাবে না, কঠিন লাগবে কোথায়? বাসায়। তাহলে জাস্ট এই ম্যাথটা বাসায় হলো তোমরা ট্রাই করবা। তোমাদের জন্য এইচডব্লিউ এটা সো এটা করে ভাইয়াদেরকে হলো কমেন্টে জানাবা যে কার আনসার কত হয়েছে, বা এই যে এটা প্রমাণ করতে বলছে, দেখাইতে বলছে, এটা তোমরা পারছো কিনা ভাইয়াদেরকে জানাবা। যারা পারছো তারাও জানাবা, যারা অনেক ট্রাই করার পর পারো নাই তারাও জানাবা, ঠিক আছে। এবং যারা অনেক ট্রাই করার পর পারো নাই তাদের জন্য আমাদের নেক্সট ক্লাসের শুরুতে আমরা এটা সলভ করে দেব। কিন্তু কিন্তু যারা একবারেই করো নাই তাদের জন্য কিন্তু আমাদের সলভ না। তো সবাইকে ধন্যবাদ ভাইয়া, আজকের ক্লাস আমাদের এতটুকুই পর্যন্তই। দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।